শুভ সন্ধ্যা। শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকে 18তম ক্লাস। কি শিখতে পারছি জানি না, চেষ্টা করা হচ্ছে। আমরা এখন রিটার্ন পার্টে ছিলাম। প্রত্যেকটা সেকশন ওয়াইজ তো আমরা শিখলামই। রিটার্নের ধাপে ধাপে শিখতেছিলাম, রিটার্নের ওভারভিউ দেওয়া হয়েছে। তারপরে হেডস অফ ইনকাম ধরে ধরে আমরা সবগুলা হেডস অফ ইনকামই দেখলাম, এক্সপেন্ডিচারও দেখলাম, রিবেটও দেখলাম। আজকে অ্যাসেট লাইবিলিটিস পার্ট, ট্যাক্স পেমেন্ট পার্ট, রিটার্ন সাবমিট, এই পার্টগুলো আজকে শিখবো। যেটা নিয়ে করতেছিলাম, আশা করি দেখা যাচ্ছে। জি দাদা, হুম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। রিটার্ন জেড সি ইউ ডি জি। সব শূন্য। এখন আমরা অ্যাসেট এন্ড লাইবিলিটিস পার্টে আসলাম। তো আমি আগে একটু ওভারভিউ দিয়ে নিই। আপনার অনেকদিন ক্লাস যেহেতু গ্যাপ ছিল, ভুলে গিয়েছেন অবশ্যই, হইতে পারে আর কি। আমরা রেগুলার রিটার্নে ঢোকার পর প্রথম যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এগুলো ফিল আপ করবো। ফিল আপ করার পরে কন্টিনিউ গেলে আইটি আবার চেঞ্জ হলো কেন? ও, চেঞ্জ হয়ে গেছে কেন? এখানে আমি নো দিয়েছি, এই জন্য একটা হেডস অফ ইনকাম সিলেক্ট করি। এই, তো যখন এই দেখেন এই জিনিসটা মনে হয় ভালো হয়েছে, একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে, আমি নিশ্চিত। নো দিলাম। নো দেওয়ার পর আমার কি ইনকাম নাই, ট্যাক্সেবল ইনকাম নাই। ট্যাক্সেবল ইনকাম যখন না থাকবে, তখন কিন্তু আমার একটা পার্ট দেখা যাবে না। সেটা হলো এখানে, এ দেখেন এই পাশে আর একটা পাশ ছিল না, যেক্ষেত্রে ছিল যে কোন এরিয়ার, হ্যাঁ, ওই কোন সন্তান ডিজেবল আছে কিনা, মুক্তিযোদ্ধা কিনা, এই অপশনটা ছিল। এই অপশনটা কিন্তু বাদ হয়ে গেছে, রিবেট ছিল। এই অপশনটা কিন্তু এখানে আসে নাই, দেখেন। দেখা যাচ্ছে তো? হ্যালো? জি দাদা, দেখা যাচ্ছে। দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তো যাদের শুধুমাত্র এক্সামটেড ইনকাম থাকবে তাদের কিন্তু এই জিনিস আসবে না।
তো এটা আমার আগে আসলে বলা হয় নাই এই ইস্যুটা। আর যদি দিয়ে আসবেন যে ইয়েস, ইয়েস একটা হেডস অফ ইনকাম সিলেক্ট করলেন, কন্টিনিউ করলেন, এই যে দেখেন ট্যাক্স রিবেটও আসছে, এডিশনাল ইনফরমেশনটুকু আসছে কোন এলাকার। এটা কখন প্রযোজ্য? যখন ট্যাক্স আসে, যখন ট্যাক্স না আসে তখন কিন্তু এটা প্রযোজ্য না। তারপরে আমরা ইনকাম দিব। দাদা, জি। ওই ওই প্রথম পেজে যে ভলান্টারি ইনকাম শো করতে চাই কিনা একটা অপশন আছে, এটা কি টিক মার্ক দিতে হবে? না 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 না, এই ভলেন্টারি ইনকাম কি, এটা আগে বলিনি, বলছিলাম যে আবার বলি। ভলেন্টারি ডিসক্লোজার হইলো ওই যাদের কি ট্যাক্সে ইনকাম দেখায় নাই, ব্ল্যাক মানি, জি ঠিক জি। আছে, হোয়াইট মানি করবে তাদের জন্য এটা। ও আচ্ছা আচ্ছা। হোয়াইট মানি করার যে শর্তটা ফার্স্ট শিডিউল অনুযায়ী, ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওকে দাদা। তা এটা এখন এটা আমি কোনো মামলা পাই নাই তো এই জন্য দেখাতে পারি নাই। মামলা পাইলে না বুঝতে পারতাম রিয়েল সিনারিটা কি হয়। কারণ যে কোনো জিনিস রেজাল্ট আপনি পাইতে হইলে, রিয়েল রেজাল্ট পাইতে হইলে রিয়েল কেস লাগবে। তা আমি প্র্যাকটিসও করিনি অবশ্য, কি দাঁড়ায়। ও, দেখবো নাকি আমরা? দেখি তো সবাই। দাদা দেখা যেতে পারে কি হ্যাঁ হয়। দেখা যেতে পারে, হ্যাঁ কি হয়। ঠিক আছে, দিলাম ভলেন্টারি যেহেতু এখনো ফ্রেশ আছে। দাদা এটা কি ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টটা আসবে নাকি আগে যে শিডিউল গুলো ছিল সেকেন্ড থার্ড যেগুলো উঠাই দিছে ওগুলো ওইখানে আছে? না, ওগুলার জানেন? ওগুলার শব্দই নাই এখন শুধু যে ফার্স্টটাই রিটার্ন। আছে, ফার্স্টের ফার্স্ট পার্টটাই। একটাই একটাই এখন পার্ট একটাই। ওই যে ইনকামেরটাই, ইনকামেরটাই শুধু হ্যাঁ, যেটা আপনি মোট অপ্রদর্শিত ক্যাশ, ইনকাম। ক্যাশ টাকা, এক কথা হলো ক্যাশ হ্যাঁ টাকা। ওইটাই ওইটাই। হ্যাঁ, তবে এই ক্যাশ টাকার মধ্যে এফডিআর টিপিএস এগুলা এগুলো তো আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে। আপনার অ্যাসেট কিনা থাকলেও আসবে, অ্যাসেট কিনা আছে। হ্যাঁ, আগে যেমন অ্যাসেটে দেখাইতে পারতেন, এখন আর অ্যাসেটে দেখাইতে পারবেন, ওইটা এখন ওইটা ক্যাশ, ক্যাশে 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 কনভার্ট করে। কনভার্ট, রাইট, কনভার্ট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা জানার ছিল। তো গেলাম, দেখি এটার একটু ঘটনা ঘটে কি হয়। একটা ইনকাম দেখাই, ডেজিগনেশন 6 লাখ টাকা, 3 লাখ টাকা, 50,000, 50,000, দিলাম 1 লাখ টাকা, 11 লাখ টাকা, সেভ, কন্টিনিউ। এক্সাম ট্রেডে দিলাম ফরেন রেমিটেন্স 1 লাখ টাকা, জানি এখন হলো ভলেন্টারি ডিসক্লোজার। ইনকাম ফ্রম এনরোলমেন্ট কোন হেড থেকে আপনার ইনকামটা হয়েছে? ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে হয় ফাইন্যান্সিয়াল, ইনভেস্টমেন্ট, এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন, আদার সোর্সেস। আদার সোর্স দিলাম 10 লাখ, রানিং ইয়ার 2015, 300, অ্যাসেসমেন্ট ইয়ার অফ আর্নিং 2015, নেট ইনকাম পার্টিকুলার সেটা কি বলছে? Declare that disclosed income and agreements of loss not from criminal activities under any other law. To the best of my knowledge, there is no pending proceeding against under section 200 or 311, 311, 311. ভলেন্টারি ডিসক্লোজার ফার্স্ট ছিল 10 লাখ টাকা স্যালারি ইনকাম,
7 লাখ টাকা এক্সামটেড ইনকাম আসলো। তো 1 লাখ টাকা ট্যাক্স আসলো 1,96,000 টাকা। কিন্তু ইস্যু হলো এই 1,96,000 টাকা তো ক্যালকুলেশন করা যাচ্ছে না। হ্যাঁ, তা আমরা দেখি একটা ক্যালকুলেশন করে যে এটা কি হয়। ট্যাক্স কম্পিটিশন ডুপ্লিকেট করে নিই। $17,33,333। 17,33,333। 196,667। হ্যাঁ, মিলে গেছে। জরিমানা করি 196,667, রেগুলার ট্যাক্স যেটা প্রযোজ্য সেটা আসছে। পেনাল্টি এই যে ফার্স্ট শিডিউল, এই যে 9,300, 10%। 9,367, 10% কিভাবে করলো ফার্স্ট শিডিউল? তাইলে এখানে 10 লাখ টাকার যদি ধরি, রেগুলার ট্যাক্স 10 লাখ, 10 লাখ এবং 20%। $19,066, ভাগ 9,833। এই কম্পিটিশনটা একটু বের করতে হবে। ফিগার কিন্তু মিলে গেছে, কারণ বলছি কি আপনার রেগুলার ট্যাক্স দিতে হবে। তো রেগুলার ট্যাক্স তো আপনার পেলাম আমরা। হ্যাঁ, এই যে কম্পিটিশনের সাথে আমাদের ম্যানুয়াল কম্পিটিশনের সাথে মিলেছে। ইস্যু হইলো রেগুলার এই ফার্স্ট শিডিউল অনুযায়ী যে 10% জরিমানা দিতে হবে, মনে আছে তো? দেখেন আপনাদের শিডিউলটা দেখায় কি বলছে। বলছে এইরূপ আয় সহ উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে এইরূপ আয় সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করে 10% হারে জরিমানা পরিশোধ করিতে হবে। হ্যাঁ, এখন এই যে 10% হারে পরিশোধ করতে, এই 10%টা আমাদের মিলতেছে না। 9,347, 10 লাখ টাকার উপর কত আসে? 10 লাখ টাকার উপর যদি আরে এই বাদ দিই, মাইনাস বাদ দিলে হয় না। একটা ভাবে দেখি, লাস্ট 10 লাখ যদি ধরিস, একটা কাজ করি, ইনকামটা উঠাই দিই, এক্সট্রা ইনকামটা। নো, রিমুভ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, কমাই দিই। একটু 30,000 সমান 72,500। দাদা কনভেন্স রয়ে গেছে। না, এই একটা রাখছি, একটা না, জিরো দিলে তো নিবে না মনে হয়। ইচ্ছে করে রাখছি। 10,50,000।
33,000, 10,32,333, 72,500, তাহলে 72,500। এখন ইন্টারেস্ট পেনাল্টিটা মিলতেছে না, 4,016 দিল কিভাবে? এটা বলছে অপ্রদিশিত আয়ের সমানুপাতিক করে 10% হারে জরিমানা পরিশোধ করতে হবে। কর আসলো 72,500। দাদা 10 লাখের উপরে কি আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে? স্ল্যাব অনুযায়ী পড়বে, এটা নিয়ে কনফিউশন নাই, কিন্তু এই এই পার্সেন্টেজটা মিলাইতে পারতেছি না। 4,016। ও আচ্ছা, দাদা পাইছি ইনভেস্টমেন্ট পাইছি দেখানো আছে এখানে, পাইছি। হ্যাঁ, কি? মানে ইনভেস্টমেন্টের করে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই ইনভেস্টমেন্টের জন্য বললাম। পাইছি পাইছি, ইনভেস্টমেন্ট এখানে রাখি নাই। এটা অন্য যে শর্ত, এই শর্তে ফেলছে। আর একটা শর্ত আছে, এই যে ধারা 24-এর তফসিলের অধীনে প্রদর্শিত আইন নিম্নবর্ণিত কার্যক্রম যে কোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যাইবে, এটা থাকতে হবে আর কি। তাহলে তারা অটোমেটিক্যালি এটা বিনিয়োগ হিসেবে নিয়ে নিচ্ছে এই খাতগুলোতে। যদি বিনিয়োগ না নেয়, এইটা আমি তো বিনিয়োগই করি না, আমার দেখেন ইনভেস্টমেন্টই নাই। আছে ইনভেস্টমেন্ট? জি না। ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট হিসেবে নিচ্ছে। এই বছর যে মানে আইনের পরিবর্তন আনছে, এ যদি অনলাইন না হইতো, অটোমেটিক ক্যালকুলেশন না হইতো, 70% লোক ট্যাক্স কম্পিটিশন ভুল করতো। আপনারা কেউ করছেন কিনা জানি না, 163 দেখে নিজে নিজে করে দেখেন, ম্যানুয়ালি করে দেখেন। আমি বিশেষ 163-8 যেটা করছে, 7, 8, 9, এটাই কম্পিটিশন ভুল করার জন্য যথেষ্ট। এটাতে 20 লাখ দেই, 2, 3, 4, 5, 2 লাখ দিই, 7 কন্টিনিউ। এ তো আসেই নাই, স্ল্যাবে পড়ে না দেখে আসেন না, ভালো তো, বুঝছেন, সুবিধা হয়েছে। যার আগের ইনকাম আছে 2, 4, 5 লাখ টাকা, দেখান নাই, এ অনায়াসে স্ল্যাবে না পড়লে দেখা দিতে পারবেন। ধরেন আমার দাদা, সাড়ে দাদা তিন লাখ 10% যে, হ্যাঁ, দাদা বলেন, বলতেছি। আমার 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত ফ্রি আছে না, এই যে আমি 3.5 লাখ টাকা হয়টনি করে ফেলতে পারি কোনো ট্যাক্স ছাড়াই। তো আমার কি দরকার আছে? এই দেখেন, কোনো ট্যাক্স আসে নাই, ট্যাক্স নাই আছে। ট্যাক্স নেই, তো ভালো না? দাদা ওই জায়গায় একটা কথা আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকলে তো হবে না, ওই যে ওইখানে ক্রিমিনাল লেখা আছে। অ্যাক্টিভিটি হইব কি করতে? ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখে কেউ কি ই করব? দাদা টাকার সোর্স অফ ফান্ড দেখাতে হবে না, যে উৎস কি? না, আর ফান্ড এই যে এখানে লেখা আছে না, এখানে লিখে দিছি না যে কি পারপাস, এই যে এখানে লিখে দিতে হবে। হেডস অফ ইনকাম তো দেওয়া হইলো, এই যে পার্টিকুলারটা লিখে দিতে হবে, এবং কোন অর্থ বছরের অ্যাসেসমেন্ট ইয়ারের লিখে দিতে হবে। কেমন? দাদা 10% পেনাল্টি, এটা কি দাদা মানে ডিরেক্ট 10% নাকি আবার এটা মান্থলি বা 6 মাসের না না ইন্টারেস্ট? না না, টোটালটা টোটাল, একদম বরাবর বরাবর টেন বরাবর, পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ বরাবর। তো ফিগারটা মিলাতে পারলাম না, ফিগারটা আসলে কিভাবে হইলো, ফিগারটা একটু আরেকটু ঘাটাইতে হবে, ঘাটাইলে বের করতে হবে। কারণ এদের কম্পিটিশন বিভিন্ন সেন্স থেকে নেয় তো, যেহেতু এই বছর নতুন করছে, আগেরটার সাথে এটা কোনো মিল নাই। আগেরটা যেমন ওই ল্যান্ড আর ফ্ল্যাটের ক্ষেত্রে 15% দিয়ে দিতাম, 15% দিয়ে করে ফেলতাম, অসুবিধা হইতো না। আর এখন তো অটোমেটিক্যালি নিচ্ছে, এটা বুঝতে পারতেছেন এখন, করি নাই এটা এখনো, তো এটা দেখতে হবে, এরকম প্র্যাকটিস সবাই করতে করতে পেয়ে যাব। সবাই কেউ যদি ধরেন প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে 3.5 লাখ টাকার নিচে যদি এটা অপ্রদর্শিত আয়টা প্রদর্শন করতে চায়, তাহলে তাও তো মনে হয় মানে
ট্যাক্স ফ্রি হবে না? এই যে আমি 3 লাখ টাকা দিলাম, তো বিজনেস ট্যাক্স থেকে দিল দিলেও না। বিজনেস থেকে দিলেও একই হবে না? কয় লাখ টাকা? না, বিজনেস মানে বিজনেস খাত যে থেকে কোনো দিলে। হেড দেন, ওই যে স্ল্যাব যে আছে আমাদের পুরুষের জন্য জি জি। 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, ওই ট্যাক্স ফ্রি অনুযায়ী এখানে তো বলছে যে এটাই বলছে, রিটার্নে বৈধ হিসাবে বিবেচিত হইবে যদি উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে এইরূপ আয় সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন। মোট আয়ের উপর, তো ব্যক্তির জন্য কি স্ল্যাব, স্ল্যাব অনুযায়ী যদি কর পরিশোধ করেন আসবে। আর এ আসবে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করে 10% হারে জরিমানা পরিশোধ করিতে হইবে। এইটা নিয়ে একটু এটার সাথে মিলতেছে না আর কি, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আচ্ছা দাখিল আচ্ছা করা ভাই, হয়নি এক্ষেত্রে এখানে। মানে আমার একজন পরিচিত, উনি মানে আপনার একটা ছোট বিজনেস আছে কি, রড সিমেন্টের। তো হুম। উনি প্রায় ধরেন 5-7 বছর দেয়, তাহলে আমি প্রতি বছর বছর ধরে যদি তার খাত ধরে 3,50,000-এর নিচে যদি দিয়ে প্রদর্শন করি, মানে তার আয়গুলা মানে হোয়াইট মানি করার জন্য। এত চালাকি করেন না, প্রত্যেক বছর বছর দেখাবেন, এত চালাকি করলে আবার বিপদ। একবারই করবেন, প্রত্যেক বছর বছর করবেন, পরে তো ফাইল অডিটে পড়া নিশ্চিত। এই এই আপনার জন্যই গভর্নমেন্ট পরে এগুলি পরে বাদ দিয়ে দেয়। আপনি সুযোগ দিচ্ছে থেকে আপনি প্রত্যেক বছর বছর দেখাবেন, তো বিপদ না? দাদা ল্যান্ড এবং যদি ধরুন বিল্ডিং দেখা নাই সেক্ষেত্রে কি ভ্যালু দেখায় ওইখানে এই অ্যাসেট দেখাইতে হবে হুম মানে হুম হুম হুম, মানে বেলুই আসবে, ভ্যালু? আচ্ছা আচ্ছা। আসবেই বেলু। কোথায় ছিলাম? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখলাম মোটামুটি স্ল্যাবের মধ্যে পড়লেই চলে আসবে, না হলে আসবে না, শুধু ইন্টারেস্টটা আমি করতে পারি না, এটা বের করি, অ্যানালাইসিস করে বের করতে হবে আর কি, কিভাবে ফিগারটা। দাদা ছোট একটা কোশ্চেন করি। দাদা ট্যাক্স জোন কি কারো অটোমেটিক্যালি চেঞ্জ হতে পারে? হ্যাঁ যেমন আমার নিজে দাদা গত বছর ছিল হচ্ছে ট্যাক্স জোন 3, এবছর আমি ঢুকে দেখি আমার 1 হয়ে গেছে। হ্যাঁ, তা আপনি জানেন না? মানে এটা মানে কেন করে এটা, মানে ওরা? সবসময় না, সবসময় না, এই গত বছরই এটা হয়েছে। মানে গত বছর ঢাকাতে ধরেন ট্যাক্স জোন 10টা বাড়াইছে, আগে 16টা ছিল, 15টা ছিল, এখন জি। 25টা। কেন করছে? ওই জোনগুলাতে ফাইল এত বেড়ে গেছে, এটা আর সামাল দিতে পারতেছে না, যেই যে এলাকায় বাড়ছে, এবং নতুন করে কিছু জোন বাড়াইছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তো এই যেমন নোয়াখালী একটা জোন বাড়ছে, ফরিদপুর জোন বাড়াইছে, এরকম বিভিন্ন জায়গাতে জোন বাড়াইছে। তো জোন বাড়াইলে আশেপাশে যে এলাকাগুলো, যেমন নোয়াখালীর গুলো আগে কুমিল্লাতে যাইতো, ঠিক আছে, তাই এখন আচ্ছা। আর কুমিল্লাতে যাবে না, এখন নোয়াখালীর গুলো নোয়াখালী ট্রান্সফার করে দিছে। যেমন এই ঢাকারও যেইটা ট্যাক্স তিনি ছিল আপনার, এটা ট্রান্সফার করে এরিয়া ভিত্তিক করছে না, অ্যালফাবেট এবং এরিয়া দুইটা বিবেচনায় নিয়ে, তখন আপনারটা যেই জোনে পড়ছে ওই জোনে আপনার ফাইল দিয়ে দিছে, এটাই। ও আচ্ছা। ওকে দাদা, দাদা থ্যাংক ইউ। দাদা এলটিইউ তে ফলানোর কোনো কারণ আছে? হ্যাঁ, আমাদের কোম্পানির ইয়েটা চেঞ্জ হয়ে এলটিইউ তে চলে গেছে, মানে লাস্ট ট্যাক্স পেয়ার ইউনিটে। আপনাদের আপনাদের কত ট্যাক্স দেন, কত ইয়ারলি? ইয়ারলি তো এখনো কোম্পানির লস, মানে টিডিএস যেটা আসে ওটাই ট্যাক্স আসে আর কি, 8 লাখ টাকার মতো আসছে মাত্র? গত বছর। এই 8 লাখ টাকার ফাইল তো এলটি তে যায় না। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে এবারে দেখলাম যে আইএলটিইউ তে চলে গেছে। বলেন কি? এটা কি ভাই গ্রুপ অফ ভাই ভাই, কোম্পানির আমার অধীনে? তো ভাই প্রত্যেক মাসে দুই এভারেজে 3 লাখ 3.5 লাখ থাকে, তো বছরে প্রায় 40 লাখ থাকে, তাও তো এলডিও তো দেয় নাকি? হ্যাঁ, ভুল হয়েছে নাকি কে জানে, জিজ্ঞেস করেন যে। না, আমি চেক করলাম, ওদের কাছেও গেলাম, তো ওরা বললো যে না, ফাইল এলটিইউ তেই আসছে চেঞ্জ হয়ে। তাহলে আর কি, আপনার লাকি গায়ে এলটির আন্ডার পার্সন। মানে এটা কি কোনো কারণ আছে যে এলটিইউ তে? আমার জানা নাই, মানে এই ঘটনা তো ঘটার কথা না, এখন কি কারণে নতুন করে আবার এই ঘটনা ঘটাইছে, তাহলে জানতে হবে। আপনার কাছে তো শুনছি, তাহলে একটু দেখি, জানার চেষ্টা করি। দাদা একটা কোশ্চেন করি। করেন করেন। এই যে একটু আগে অপ্রদর্শিত সম্পদের ওইটা দেখালেন না, এটা কি 272-এ কি পরবর্তীতে ক্যালকুলেশন আবার টানছে? না, কেন? না, মনে হয় না হঠাৎ করে যে ওইখানে তো অপ্রদর্শিত সম্পদের জন্য আমরা ক্যালকুলেশনটা করি না, ওই জরিমানাটা মিলাইতে পারতেছেন না, তো তাই মনে হলো ওটা কি 272-এ যাওয়ার কোনো চান্স আছে নাকি? না না।
এটা ওরা রিবেট দেখলাম যে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে দিচ্ছে। রিবেট ক্যালকুলেশন 31,000 কত দেখলাম, ক্যালকুলেশন করে তারপর ট্যাক্স কম্পিউটেশন করছে। এটা আমি দেখে আপনি আপনাদের ফিডব্যাক দিই, এখন আর সময় নষ্ট না করি। ওকে, কোন একটা কাহিনী আছে, কাহিনীটা খুঁজে বের করতে হবে। তো অ্যাসেট এবং লাইবিলিটিস পাশে আসলে আমাদের যে তথ্যগুলো ইনপুট দিব, যদি বিগত বছরে কেউ অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন, তার প্রথম কাজ হয়েছে এই যে ডান পাশে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল ক্লিক করলে অটোমেটিক্যালি সব তথ্য চলে আসবে যেগুলো গত বছরের ফাইলে আপনার দেয়া আছে। কিন্তু গত বছরের ফাইলে না থাকলে কিন্তু আসবে না। আমি রিটার্ন দিছি কি অফলাইনে, এখানে এসে অটোফিল দিলাম, সেটা আসবে না। যে অনলাইনে দিয়েছেন তাদেরটাই আসবে। তো এখানে দেই নাই, আসে নাই, দিলে কিন্তু চলে আসতো। চলে আসলে কি হবে, চলে আসার পর আপনার এই বছর আর ডাটা, বেশ কিছু ডাটা ইনপুট দেওয়া লাগবে না। বিশেষ করে যাদের অ্যাসেট ক্যাটাগরি বেশি আছে তাদের তো ধরেন ল্যান্ড, এই টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। তো তাদের জন্য সুবিধা যে আর নতুন করে টাইপ করা লাগে না। এবার অবশ্য অনেকগুলো লিঙ্ক করছে, যেটা সুবিধা। তো এক্ষেত্রে আপনি অটো চলে আসলে কি করবেন, আপনার তো অবশ্যই ফিগার পরিবর্তন করতে হবে। যেমন একটা ল্যান্ড ছিল, এটা বিক্রি করে দিয়েছেন, তাহলে তো এটা ফেলে দিতে হবে, তার আপনি এটা ডিলিট করতে পারতেছেন। তারপর একটা বিল্ডিং আপনার প্রথমে বছর একতলা করছেন, একতলায় আপনার 20 লাখ টাকা ছিল, এই বছর 2 তলা করছেন, এখানে আরো 10 লাখ টাকা বেড়েছে। ওইটা আবার আপনি অ্যামেন্ডমেন্ট করে বসাতে পারবেন, ফিগারগুলো অ্যামেন্ডমেন্ট করে করে বসাতে পারবেন। পারবেন না এটা, নাকি অন্যটাতে ঢুকে দেখাইতে হবে? হ্যালো? দেখাই দেন দাদা, দেখাই। ভাই বিল্ডিং একটা বলে কি বলেন এটা বুঝি নাই। ধরেন একতলা থেকে যদি 2 তলা বা 3 তলা যদি বাড়ানো হয়, এটা কিভাবে মানে আপনার ভ্যালুয়েশন করে অ্যাড করবে অ্যাসেটের মধ্যে এটা? যেমনি হোক, কথা হচ্ছে যে আপনি গত বছর শেষে আপনার অ্যাসেটে ছিল একতলা করছেন, 30 লাখ টাকা ছিল ধরেন, এই বছর 2 তলা করছেন, আপনার ভ্যালু বাড়ে নাই। জি। তো ওইটা ধরেন কোনো ধরনের আপনার লাগবে না, মানে ডকুমেন্ট বা এই ডকুমেন্টের সাপেক্ষে আমার 10 লাখ খরচ হয়েছে বা 20 লাখ, এরকম কোনো কিছু কি? ডকুমেন্টস তো রাখবেন, তারপরে পিডাব্লিউডি রেট গ্রামগুলোতে ধরে না, শহরে বড় বড় বিল্ডিং করলে ধরে যে আপনার এটা পিডাব্লিউ রেট অনুযায়ী হয়েছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ। কিন্তু ইসে ধরে না। দাদা পিডাব্লিউ রেটের কি চার্টটা কি আপনার কাছে আছে? এটা তো একটু দরকার ছিল। আছে, এটাতে অনেক গ্যাঞ্জাম আছে, আছে বইতে আছে আর কি, আমার কাছে চার্ট বলতে বইতে চার্ট আছে। আমি এটা লগ আউট করলাম। বইতে কি দাদা ওই যে এই প্রথম তফসিলের যে রেট গুলো এগুলা? না না না, এই বই না, এটা আরেকটা বই। সালেকিন স্যারের বই। হ্যাঁ, সালেকিন স্যারের বই, সব বইতে নাই পিডাব্লিউডি। এই ব্যক্তির ফাইলে ঢুকলাম, ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করলাম, গেলাম গেলাম অ্যাসেট। তো এই ওনারটা কি দেখতেছেন? তো এই যে দেখেন, ইম্পোর্ট এন্ড অটোফিল দিব, ক্লিক করলাম, ওনার সব তথ্য চলে আসছে, দেখেছেন? 18,13,420 একবারে এই ব্যালেন্স সহ চলে আসছে। ওই যে, এখন এই বছর আমি যখন ইনপুট দিব, ওগুলো কমবে বাড়বে না? এই যেমন এটা আছে কি, তার ল্যান্ড আছে, এখন যদি এখানে বিল্ডিং থাকতো তাহলে ওপেনিং ছিল এই টাকা, ক্লোজিং এ বিল্ডিং এ বাড়তে পারতো, 2 লাখের জায়গায় হয়ে যেতে পারতো 20 লাখ। তখন এটা 20 লাখ বসাবেন, শুরুতে 2 লাখ ছিল, শেষে 20 লাখ হয়েছে। এটা পার্থক্য বললাম। এখন যে আর একাধিক ল্যান্ড আছে, হ্যাঁ, একাধিক ল্যান্ড থাকলে ওগুলো টাইপ করতে হইতো না, এখন আর টাইপ করতে হবে না, অটো ফিলে চলে আসে। আশা করি ক্লিয়ার। হ্যালো? জি
জি জি দাদা। ভাই, ঠিক আছে। এটারে ব্যাকে দিয়ে দিই, ওনার জায়গাতে ওনারে নিয়ে যাই। ঠিক আছে? দাদা নমস্কার, একটা নমস্কার, প্রশ্ন করতে পারি? বলেন। দাদা এই মিনিমাম ট্যাক্স কি আপনার এই ফাইনাল ট্যাক্স দিয়ে অ্যাডজাস্ট হয়? অনেক কাহিনী আছে, দাঁড়ান। And এই তো অনলাইনে অনেক সাবমিশন। পরিবর্তন আসছে, তো আইনে অনেক পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন আসছে। আচ্ছা, এটা আমি একটু বললে দাদা ভালো হয়। আচ্ছা বলতেছি। আমি প্রথমে আপনাদেরকে আমি এগুলো দিয়ে রাখি, এগুলো সাজাইতে পারি না যদিও, দিয়ে রাখতেছি। এটা কোথায় আছে? তাদের গ্রুপে ওই উদাহরণের গুলো লিঙ্ক দিছি। এই সবগুলো যাদের একটু টাইম আছে দেখেন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে 4 নম্বরটা নতুন, যারা নতুন করদাতা নিয়ে কাজ করবেন, 4 নম্বরটা তাদের জন্য। তো এখন হলো, ভাই যেটা জানতে চাইছেন সেটা হলো, আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে নতুন আইনে যে জিনিসটা আসছে 163, 7, 8, 9, এগুলো যে পরিবর্তন আসছে, তা হলো আপনার ট্যাক্স আসে নাই, মানে রেগুলার ট্যাক্স আসে না। আপনি চাকরি খাতে আয় করেন, রেগুলার ট্যাক্স আসে না, কিন্তু মিনিমাম ট্যাক্স যেটা 163(2) অনুযায়ী 38টা যে সেকশন আছে, এর মধ্যে একটা সেকশন হলো ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক থেকে আপনার কাছ থেকে ইন্টারেস্টের উপর 10%, 15% ট্যাক্স কেটে রাখছে। ওইখানে ধরেন 4,500 টাকা। এই 4,500 টাকা কথা বলছে, এই এই 107, 8, 9 তিনটার মধ্যেই আছে, একটার সাথে একটা আবার লেজ লাগাইছে। বলছে যে কারোর যদি মিনিমাম ট্যাক্স না আসে, মানে ট্যাক্স, রেগুলার ট্যাক্স না আসে, মিনিমাম ট্যাক্স কাটা থাকে, সেক্ষেত্রে ওই ট্যাক্সটা, মানে এটা মিনিমাম ট্যাক্স মানে ন্যূনতম কর, ওই ট্যাক্সটা পরের বছর ক্যারি ফরওয়ার্ড হবে, তবে রিফান্ড হবে না। ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, রিফান্ড করতে পারবে না। কিন্তু আপনি রিটার্নের কোথাও ক্যারি ফরওয়ার্ডের অপশন পাবেন না। এই যে ট্যাক্স পেমেন্টে যান, গেলে দেখবেন যে কোথাও ক্যারি ফরওয়ার্ডের অপশন নেই, আছে কি রিফান্ডের অপশন আর পেয়েবল অপশন। এই দাদা এটা ওই রিটার্ন ভিউতে যখন হয় তখন লাস্টে শো হ্যাঁ, করে। তাই ওই টাকাটা ওইখানে গেলে শো করবে। এখন যদি এমন হয় যে আপনি মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়েন, তখন কি হবে? ধরেন আপনার ট্যাক্স, রেগুলার ট্যাক্স আসে নাই, ধরেন আপনি ওই টাকাটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আছেন, আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা ট্যাক্স। তখন কিন্তু আপনার যদি 5,000 টাকার বেশি হয়, 5,000 টাকা কেটে বাকি টাকাটা ক্যারি ফরওয়ার্ড হবে। বুঝছেন? তো এই যে হ্যাসেল, এই হ্যাসেল কতজন বুঝবে? এখন দাদা আমার যেটা হয়েছে, আমার মনে করেন আদার সোর্স থেকে ইনকাম আছে 3,60,000। তাহলে এখানে আমার এখানে মিনিমাম ট্যাক্স আছে মনে করেন 5,000 টাকা, হ্যাঁ, আর সঞ্চয়পত্রের ট্যাক্স আছে, টিডিএস কাটা আছে। এখন ওইটা দিয়ে অ্যাডজাস্ট করে ফেলতেছে দাদা এই মিনিমাম ট্যাক্সটা। সঞ্চয়পত্র তো ফাইনাল ট্যাক্স, এটা ওইটা দিয়ে অনলাইনে অ্যাডজাস্ট করতেছে দাদা। আমার প্রবলেম হচ্ছে ওই জায়গায়। ওইটা দিয়ে অ্যাডজাস্ট করছে বলতে? অর্থাৎ এই আপনি আদার সোর্স ইনকাম একটা দেখেন এখানে, ধরেন 3,60,000 টাকা দেখাইলে ওইখানে হুম, ধরেন একটা রেগুলার ট্যাক্স আসলো না। হুম, তো ওটা তো মনে করেন, ধরেন রেগুলার ট্যাক্স হয়তো 500 টাকা, তাহলে এটা আমরা মিনিমাম ধরি 5,000 টাকা। হ্যাঁ, হুম, আর আমার সঞ্চয়পত্রের ইনকাম আছে, ওইখানে ধরেন 1,10,000 টাকা ইনকাম ছিল, ওইটার এগেনস্টে 11,000 টাকা সোর্স ট্যাক্স কাটছে। হুম, ওইখানে সে এই ইয়াতে শো করে যে আন্ডার 163-তে 11,000 যেটা দেখানো আছে, ওইটাই যখন আমি ওই সোর্স ট্যাক্স আপডেট করি, ওইটাই
ইয়া করে ওই 5,000 টাকা এক্সট্রাটা। যাক ওইটা দেখায় না আমাকে, একটু একটু ফ্রি হই তারপরে দেখবো না। আচ্ছা আসি। তো অটোফিল তো দেখলাম আমরা, এখন আমার যে সে আর দেখাই না। ক্যাটাগরির অ্যাসেট আছে আপনি আমাকে দেখেন পরে, একটু আমি ফ্রি হইলে আগামী সপ্তাহের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হুম। আছে। তো প্রথম হচ্ছে বিজনেস ক্যাপিটাল। আমরা আগে বিজনেস ক্যাপিটাল দেখাইছিলাম। ওই বিজনেস ক্যাপিটালের যে ক্লোজিং ব্যালেন্স আছে, মানে অ্যাসেট আছে, অ্যাসেট এবং লাইবিলিটিস এগুলো এখানে বসাইতে হয়। তো বিজনেস ক্যাপিটালে তিনটা ক্যাটাগরি আছে, একটা লিমিটেড প্রতিষ্ঠান, একটা প্রপার্টিশিপ প্রতিষ্ঠান, আর একটা পার্টনারশিপ প্রতিষ্ঠান। তো প্রথমটা হলো লিমিটেড প্রতিষ্ঠান, ডিরেক্টর শেয়ার হোল্ডার লিমিটেড কোম্পানি, নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম, টাইপ অফ অ্যাকুইজিশন, এটা অবশ্যই ইনহেরিটেন্স হয় না, গিফট হয় না, এটা পারচেসই হবে। তারপর নাম্বার অফ শেয়ার, এইটা আপনার পাবেন কোথায়, ওদের মেমোরেন্ডাম নিলে মেমোরেন্ডামের মধ্যে লেখা থাকে, বা যারা আগে রিটার্ন করছে তাদের ওই রিটার্ন ফাইলে এই কত শেয়ার আছে এবং ভ্যালু কত ওইটা লেখা আছে। তো ওইটা থেকে এখানে এন্ট্রি দিয়ে দিবে। যদি 100 বা 1,000 শেয়ার থাকলো 10 টাকা করে বসাই দিবেন, 1 লাখ শেয়ার থাকলো 10 টাকা করে বসাই দিবেন, বা 100 টাকা যেটাই হয়। এখানে লিখবেন শেয়ারের কোয়ান্টিটি, এখানে টোটাল ভ্যালু। এটা অবশ্যই হয় আগে রিটার্ন নয়তো মেমোরেন্ডাম থেকে নিবেন। দ্বিতীয়টা হলো এই আমাদের প্রপার্টিশিপ বিজনেসের জন্য, বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি। আদার দেন বলছে, তো এটা আবার খেয়াল করতে হবে, আবার যদি আপনি দেখেন এই যেখানে লিমিটেড কোম্পানি তাহলে আবার বিপদ। আদার দেন লিমিটেড কোম্পানি, তো তখন এখানে আপনি বিজনেসের পজিশনের নাম লিখবেন। আমাদের যে বিজনেসটা ছিল এইটা নাম ছিল কি, এবিসি লিমিটেড। না এবিসি লিমিটেডে চাকরি করছে, এই যে মুন ট্রেডিং, যেটা নিয়ে আমরা কাজ করেছিলাম, তখন আমরা এখানে মুন ট্রেডিং দিব। টোটাল বিজনেস অ্যাসেট কত ছিল, বিজনেস অ্যাসেট ছিল 5.5 লাখ টাকা, 1 2 3 5.5 লাখ টাকা, 5,50,000, লাইবিলিটি ছিল 25,000, 25,000, তাহলে নেট অ্যাসেট এটাই হলো কি 2,05,00,000, ক্যাপিটাল। 5,25,000। এই ক্যাপিটাল হইলো ওনার অ্যাসেটের একটা অংশ, বিজনেস পারপাস এটা আছে। তারপরে ক্যাপিটাল পার্টনারশিপ ফার্ম, যদি কেউ পার্টনারশিপ ফার্ম থেকে থাকে তখন এটা আসবে, আর না থাকলে নাই, এখন থাকতেই তো পারে। নেম অফ দ্য পার্টনারশিপ, যে নাম তা দিতে হবে। এইগুলো কিন্তু উদাহরণ আপনাদের কাছে দেয়া আছে, এই যে প্রত্যেকটা ভিডিও কোনটা কোনটা কি নিয়ে আমি গ্রুপে শেয়ার করছি। তো এখানে এই যে কোনটা পার্টনারশিপের কোনটা লিমিটেড প্রতিষ্ঠানের এগুলো দেয়া আছে, আপনারা আরো সহজে এই রিয়েল কেসগুলো ওইখানেও দেখতে পারবেন। তো পার্টনারশিপ প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার আর হইলো ক্যাপিটাল, ক্যাপিটাল তো পাবেন কোথায়, ওদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ক্যাপিটাল পাবেন, এই ক্যাপিটাল এখানে বসাইতে হবে। নন এগ্রিকালচার প্রপার্টি, সরি দাদা, আমি এখানে একটা কোশ্চেন করতে পারবো? বলেন। দাদা ওই যে যারা আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের তো কিছু শেয়ার আছে, তারা কি আপনি এখানে কি ইনপুট করতে পারবে? প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ার তো এই যে এখানে আচ্ছা আচ্ছা প্রথমটাতেই। আচ্ছা, জি জি। তারপরে নন কারেন্ট অ্যাসেট, আমাদের এখানে নন কারেন্ট অ্যাসেট কি ছিল, ল্যান্ড ছিল 40 লাখ টাকা, নিজের ঠিকানা দেয়া আছে, 01 আরামবাগ ল্যান্ড। কপি করে এখানে বসিয়ে দিলাম, জমির নাম ঠিকানা দলিল নাম্বার তারিখ, কয় তারিখে কেনা হয়েছে, পারচেসড কত শতাংশ, 6 শতাংশ, 6 শতাংশ, 40 লাখ টাকায়।
তো এটা হলো আগের বছর কিন্তু এই ছিল এবং এই বছরের শেষও তাই আছে। এটা কোথায় বোঝা, তার আগে আরো তথ্য কিন্তু আমরা নিয়েছিলাম, তাই আছে, ওয়ার্কিংসে করেছিলাম অন্যান্য তথ্য। 40 লাখ টাকা এবছর শেষে আছে, 40 লাখ, দুইটা জায়গায় একই অ্যামাউন্ট। এরপরে বলছে দাদা বিল্ডিং। এইটা যদি ইনহেরিটেন্স হতো তাহলে কি ভ্যালু দেখাইতে পারতাম? কি এটা তো ইনহেরিটেন্স হইলে? পারচেস, কিন্তু যদি ইনহেরিটেন্স হতো, হ্যাঁ। ইনহেরিটেন্সের ক্ষেত্রে যদি আগের ফাইলে জিরো থাকে এখনো জিরো থাকবে, আর যদি আগের ফাইলে জিরো না থাকে ভ্যালু থাকে এখনো ভ্যালু থাকবে। এখন নতুন করে আপনি আজকে এন্ট্রি দিতে চাইতেছেন, আমি একটা শেষ হয় না, শেষ করতে দেন। এখন যেমন আজকের ডেটে আপনি এন্ট্রি দিতে চাইতেছেন, তো আজকের ডেটে হ্যাঁ, যখন এন্ট্রি দিবেন তখন কি হবে, তখন এই যে এখনকার যে বাজার মূল্য এই অনুযায়ী দিয়ে হ্যাঁ, দিবেন। হ্যাঁ। একাধিক অবশ্যই অ্যাড করা যায় না, একাধিক অ্যাড করা গেলে যে দেখাইতে পারতাম, দাঁড়ান দেখি তার একটা ওই যে আজকে এনবিআর এর যে ক্লাস করলো ওই ক্লাসে যে ইনহেরিটেন্স দিয়ে মূল্য দিয়ে দেখাচ্ছিল আর কি। হ্যাঁ দেখাবে তো মূল্য দিয়ে। এখন নতুন করে এন্ট্রি দিলে মূল্য দিবে না, মূল্য দিতে হয়, মানুষ কি করছে আগে হ্যাঁ, মূল্য ছাড়া দিয়ে ফেলছে। এখন যদি হ্যাঁ, এখন হ্যাঁ। মূল্য দেন, আগে শূন্য দেওয়া ছিল, এখন মূল্য দিলে কি রেট বেড়ে আপনার ব্যালেন্স শিট কি মিলবে? মিলবে না। ব্যালেন্স শিট মিলবে না, তখন আপনাকে ওই আধার রিসিপ্ট দেখাইতে হবে আগে। এই আধার রিসিপ্ট এখানে দেখানো মানে এটা ই হয়ে যাওয়া, এই কি যেন অডিটে পড়ার এক ধাপ এগিয়ে যাওয়া। হ্যাঁ, সেটাই। কারণ আপনার আসবে এই টাকা বাড়ছে কিন্তু অ্যাসেট বাড়ছে কিন্তু ট্যাক্স আসে নাই, তখন এটা ইস্যু দাঁড়ায়। আপনার দাঁড়ান আরেকটা ফাইলে আমি ঢুকে দেখাতে পারি কিনা। ই রিটার্ন, ই রিটার্ন। স্যার এখন যদি নতুন ফাইল, মানে নতুন একটা ফাইলে হেফাজতুল দেখায়, এটা যদি মূল্যটা দেখায় তাহলে তো এখন তো আদার রিসিপ্ট দেখাইতে হবে, নয়তো ব্যালেন্স শিট মিলবে হুম, না। সেটা তো অবশ্যই মিলাইতে হলে আধার রিসিপ্ট। এটা তো মানে প্রথম বছর, প্রথম বছর হইলে তো প্রথম আপনার একটা বছর। স্কোপ থাকে, কিন্তু পরের হ্যাঁ, হ্যাঁ, বছরগুলোতে তো স্কোপ না। পরের বছর মানে অ্যাসেট বাড়ানো মানে এটা বিপদের লক্ষণ। হ্যাঁ, নতুনটাতে সমস্যা হয় না। না না, নতুনটাতে এই কনসিডার করে, নতুনটাতে সমস্যা নেই। হ্যাঁ, আপনাদেরকে এই এই টাইপের একটা ফাইল আমি দেখাইতেছি। দাদা পৈতৃক সম্পত্তি ইনক্লুড করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আপনি করে দিয়েন, করে দিয়েন। না, আমি বললাম যে মানে এটা একটা সমস্যা হয়, এরপরে যদি আপনার হয় আপনি করতে, সবার ফাইল কিন্তু অডিটে পড়ে না, সবার ফাইল অডিটে পড়ে। না। না দাদা সবার আমার কোশ্চেন, দাদা আমার অডিটে পড়ে না। কোশ্চেনটা, এই যে 23-24-এর এত লাখ ফাইল, ধরেন প্রায় 70 লাখ ফাইল হইলো সাবমিট হয়েছে, মাত্র 15,000 পড়ছে। তো তাহলে আপনি আপনার ফাইল যদি প্রত্যেকটা ধরতো তখন না বুঝতেন যে সমস্যা হয় না কি হয় না। এখন তো আমার একটা প্রশ্ন, ধরেন এই আমি তো রিটার্ন জমা দেই কিন্তু আমার বাবা মারা গেছে, এখন আমার বাবা মারা যাওয়ার পরে আমি মিউটেশন করে নিয়েছি, এখন এটিকে মূল্য দেখাতে পারবো? আমি তো আগে মূল্য দেখাইনি, এখন তো মূল্য দেখাতে পারবো। পারবেন মূল্য দেখাইতে, পারতে গেলে কি, আমি দুইটা ইস্যু বলছি। যখন আপনার বাবা মারা গেছে এখন ওই জায়গাটা আপনার নামে চলে আসলো, খারিজ করে হ্যাঁ, আপনার নামে নিয়ে আসছেন। তা এখন নিয়ে হইলো আসছি, হ্যাঁ। এই জায়গাটা নতুন এডিশন হইলো, নতুন এডিশন হয়েছে না, হ্যাঁ, জায়গাও বাড়ছে, হ্যাঁ, আপনার ভ্যালুও বাড়ছে। তো এটা আপনাকে হ্যাঁ, কিনতে হয় না, আপনি পাইছেন। কিন্তু পাইছি। আর আগের সিনারিটা ছিল যে আপনি দেখাইছেন, জিরো দেখাইছেন, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনি কিন্তু অ্যাসেট বাড়ে নাই, না। অ্যাসেট একই জায়গায় আছে, জিরো হ্যাঁ, দেখাইছেন, এখন হইলো আপনি ভ্যালু দেখাইতে চাইতেছেন। তো ভ্যালু দেখান, হ্যাঁ, দেখাইতে কোনো আপত্তি নেই। ভ্যালু দেখাইতে গেলে যেই মানে প্যারামিটারটা অডিটে পড়ার যে প্যারামিটার, এইটা একটা হ্যাঁ, মানুষের যখন অ্যাসেট মানে চেঞ্জ হয় পরে তারা হ্যাঁ, রিয়েলিস্টিক চিন্তা করবে। আগে হইছে ফাইল তো ধরবে, হ্যাঁ, পরে হ্যাঁ। রিয়েলিস্টিক চিন্তা করবে কি ঘটছে, ঘটার পর তারপরে এই জিনিস আসবে। তখন আপনার ঠিক আছে। পেনাল্টি করেন না করে এটা হলো ভিন্ন জিনিস। পেনাল্টি করার সম্ভাবনা কম, কিন্তু যখন অডিটের চিঠি আসবে তখন তো আপনার ক্যাচা শুরু হয়ে যাবে। টেনশন টেনশন বেড়ে যাবে, হ্যাঁ। তো কোনটাতে রিস্ক বেশি কোনটাতে কম, ও যেটা দেখাতে চাইছেন। মানে এই ঘটনাটা এটা রিয়েল কেস, এটা ফাইল আছে আমার হাতে, এটাই দেখাইতেছে। 302-95-7 54-20-30
29 5.07 sort. Hmm. 8 60 আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। তো ওনার এই প্রথম ফাইল, তো ওনার এই ক্ষেত্রেও দেখেন অ্যাসেট আছে, এই যে অ্যাসেট গুলো। তা আমাকে তখনও কি রেট দেয় নাই, ভ্যালু দেয় নাই, পরে একটু আগে জানাইলো যে এখানে তার হলো মৌজা মূল্য দিয়েছে। হ্যাঁ, বর্তমান মৌজার মূল্য। তো এটাই ছিল তার কি ইনহেরিটেন্স, দেখেন এটা ইনহেরিটেন্স আর এটা পার্সেস। এটা জানাইলো যে 1 লক্ষ টাকা দিয়ে 5 শতাংশ জমি কিনেছে। তো ভ্যালু এট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার ছিল না, যেহেতু প্রথম রিটার্ন এটাতে বছরের শুরুতে ছিল না। আসবে কোথায়? এটা এখানে 1 লক্ষ টাকা ছিল, তো 1 লক্ষ 12,000 টাকা দিয়ে দিলাম। 12,000 টাকা 12% এডিশন করলাম। আর এখানে ইনহেরিটেন্সের জায়গা 18.74, এটা ছিল বাড়ির জায়গা। তো বাড়ির জায়গার ক্ষেত্রে বলছে 43,799 টাকা করে মৌজা মূল্য। তো এখন আমি গুণ দিই, 43,799, 43,799 গুণ 18.74, 8,20,793, 8,20,793 টাকা এটা আসলো। আর আরেকটা আছে তার এগ্রিকালচার ল্যান্ডও আছে, এগ্রিকালচার ল্যান্ডে আছে 11.02, মানে তারা যে 2 ভাই আর 1 বোন, এই টোটালটা ভাগ হওয়ার পরে যেটা আসছে সেটা। এবং এটাও কিন্তু একটা ক্যালকুলেশন করে বের করতে হয়েছে। এইটা এই দেখেন, দেখা যাচ্ছে? আরেকটা হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। দেখাচ্ছি। ওনারা, হ্যাঁ, এই ভদ্রলোক যার ফাইল, ওনারা 2 ভাই 1 বোন, জায়গা মোট 67.5 শতাংশ। আর এই যে আজহারুল হক তুলা, ওনার 0.441, আর ওনার হলো 0.441, আর বোন আছে এটা। তাহলে এই যে দেখেন, এই যে কৃষি জমি, আবাসিক জমি, তারপরে কান্দা, এগুলো ভাগ করে দিছে কার ভাগে কতটুকু। তা আপনাকে কিন্তু এইরকম ভাবে হয়তো দিয়ে দিতে পারে। তখন এই টোটালটার এই আবাসিক বাড়ির ক্ষেত্রে 42.5, আর ওনার হলো 0.441, তাহলে ওনারটা এখানে দিয়ে দিবেন। ওনারটা এখানে দিয়ে দিলাম। এই তথ্য কিন্তু তার কাছ থেকে নিতে হয়েছে, খোসায় 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 নিয়ে তারপরে এটা কাজ করতে হয়েছে। এখন তাহলে ভ্যালু লাগবে না? তা আমি এখন অ্যাড করতেছি, তাহলে মৌজা মূল্য কোনটা দিব? এখনকার রেট দিব, বাজার মূল্য না, মৌজা মূল্য। তো মৌজা মূল্য এই এখনকার যে রেট আছে এটার আবার লিস্ট নিছি তার কাছ থেকে। লিস্ট নিয়ে তারপরে হইলো এই ফাইল তৈরি করতেছি। এই যে দেখছেন, এই যে লিস্ট। তো এইগুলো হইলো এত ইস্যু। কিছু সংগ্রহ করছেন। হ্যাঁ, উম, আমার সাথে কাজ করতে আসলে আমাকে যদি রিয়েল ডাটা না দেয়, আমি এভাবে কাজ করি না ভাই। আমার সাথে কাজ করুন আগে, আমি ভাই ক্লিয়ার কাট করে নিই। স্বচ্ছতা আমার চেয়ে বেশি দরকার আপনার। আপনাকে বাঁচতে হইলে আপনাকে সকল প্রুফ আপনার কাছে থাকতে হবে, আমার কাছেও থাকতে হবে। আমি ইচ্ছা মতো দিব, পরে আপনি ধরাবেন, এটা হবে না। এটা যেই ফার্স্ট ফাইল হিসেবে গোল্ডের ভ্যালুটা কি আদর্শ দেখানো হয়েছে না? গোল্ডের ভ্যালু কই দেখলেন আপনি? গোল্ডের ভ্যালু তো এখন যায়নি এই আমি। যে না, নিচে দেখলাম আর কি। দেখে লাইছেন? এত অ্যাডভান্স হলে তো বিপদ, আমি যাইতেছি। কোনটাকে বলতেছো?
তারপরে বলছে যে এগ্রিকালচার ল্যান্ড, তো এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে বলা আছে আহ, কান্দা 31,894। তো 31,894 গুণ 11.02, 3,51,472। এগ্রিকালচার আছে, আবার নামও আছে 34,586। ঠিক আছে, 34,586, 34,586 গুণ 11.02, 381, 137, 381, 137.38, 381, 137। দেখেন, ওনার কিন্তু প্রথম ফাইল আর এই যে ল্যান্ডের ভ্যালু নিয়ে এটা বসাইলাম। তো প্রথম ফাইল হিসাবে এই জিনিসটা একটু ইয়ে আছে, গোল্ড দেখাইছে 12 ভরি। হ্যাঁ, 12 ভরি, যেহেতু এটা পুরাতন স্বর্ণ, নর্মালি আগের ছিল, সেই জন্য নতুন বাজার মূল্য স্বর্ণ কিন্তু মূল্য দেই নেই। এখন তো বাজার মূল্য ধরেন 1,50,000-এর উপরে। নতুন হইলে তো অবশ্যই আমার ইনভয়েস লাগবে, তো আগেরটা 1,20,000 ধরে এখনকার প্রাইসে। আপনি পুরাতন স্বর্ণ বিক্রি করতে যান, 1,20,000 বেশি কোনোভাবেই বিক্রি করতে পারবেন না, বরং আরো কমে বিক্রি করতে হবে। তো 1,20,000 করে ধরে দিলাম, ফার্নিচার টুকটাক দিলাম, এগুলো এই। তো এই হলো টোটালটা সিনারি। এখন দেখেন ওনার অ্যাসেট হয়েছে কত, 29 লাখ। তো 29 লাখ অ্যাসেট হয়েছে, ওনার বয়স কত? আমরা যদি বয়স দেখি, বয়স বের করবো কিভাবে বলেন তো? দাদা ওনার আইডি এনআইডিতে আছে থেকে। তো। এনআইডি নিব, ধরেন প্রোফাইল দেখি, জন্ম তারিখ দেখি। ওনার 1967-তে জন্ম, 67-তে যদি জন্ম হয় 33 বছর, আর এদিক দিয়ে ধরেন আরো 24 বছর, 57 বছর। প্রতি বছর যদি উনি সেভ করতে চায়, কত টাকা পর্যন্ত সেভ করতে পারবে? এইটা যদি করতে যান, এখানে আপনাদের আর একটা কাজ করতে হবে। ইচ্ছা মতো সেভিংস দেখানো যাবে না। উনি আগে ব্যবসা করতেন, যাই করতেন, এটার একটা আবার ক্যালকুলেশন আছে, এটা আপনাদেরকে দিয়ে দিব। এই সেভিংসটা কোথা থেকে আনবেন? এখানে একটা লিস্ট আছে আমার কাছে, ট্যাক্স রেট কত কত আছে, মানে বিগত কত বছরে ট্যাক্স রেট কত ছিল এক্সামটেড পর্যন্ত, এক্সামটেড মানে জিরো রেট। ওই যে আমরা এখন আছে না, প্রথম 3.5 লাখ টাকার জিরো রেট না, না এক্সামটেড? জিরো রেট দাদা। জিরো রেট, হ্যাঁ। তো এইরকম এখন না 3.5 লাখ টাকা, তার আগে কি ছিল? 3 লাখ টাকা। 3 লাখ টাকা, তার আগে 2.5 লাখ টাকা, 2,50,000, 2,20,000, এরকম ভাবে কিন্তু আসছে। তো এইরকম ভাবে যখন আসবে, একটা লোকের আপনার সেভিংস কত দেখাইতে পারবেন? যদি ইচ্ছা মতো দেখান তাহলে তো বেকায়দা আছে। যদি ওনার এই অত সাল থেকে ইনকাম দেখান, এই ব্যাক ডেটি হিস্ট্রি এই হিসেব করে তার ইনকাম কত পর্যন্ত দেখাইতে পারবেন। এই 40,50,000 টাকা পর্যন্ত ধরেন, এই লাস্ট 2004-05 থেকে দেখাইলে দেখাইতে পারতেছেন। তবে এটা যাতে এক্সিট না করে, ধরেন আমি ইচ্ছা মতো দেখাইলাম, এই বছর দেখাইলাম হইলো অ্যাসেট বাড়ানোর জন্য। সবাই মনোযোগ দেন, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভুল করলে আপনার ফাইল কিন্তু সুন্দর হবে না। এই বছরে আমি তার ইনকাম দেখাইলাম হইলো 2 লাখ, সেভিংস দেখাইলাম 2 লাখ, এই বছরে 2 লাখ। তো এইভাবে ইচ্ছা মতন আমি দেখাইলাম। দেখানোর পরে দেখা যাইতেছে তাহলে আমার বেশি কথা হয়েছে। যদি আপনি কখনো শিডিউল করেন, শিডিউল তো অবশ্যই করেন প্রথম রিটার্নের ক্ষেত্রে, এটা মাইনাস এটা 80,000 টাকা, তখন ট্যাক্স অথরিটি বলবো যে এখানে তো আপনার ট্যাক্স আসছে, আপনি তো ট্যাক্স দেন নাই, এটার উপর ট্যাক্স দেন, এর ভিতরে তারা খুঁজে বের করবো। তাহলে এটার উপর ট্যাক্স দেন, আপনার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আপনার এত টাকা হয়েছে কেমনে, এই কারণে হয়েছে, তখন এই যেটার উপর ট্যাক্স বসায় দেবে। সেই জন্য যখন সেভিংস দেখাবেন, অতীতের সঞ্চয় দেখান না, অতীতের সঞ্চয় কত দেখাবেন? আনলিমিটেড দেখাবেন না, দেখাবেন কোন ভিত্তিতে? তার ওই অর্থ বছরে কতটুকু পর্যন্ত জিরো রেট ছিল, তার ইনকামটা অবশ্যই জিরো রেটের নিচে রাখবেন। জিরো রেটের নিচে রাখলে আর ট্যাক্সের মধ্যে পড়বে না। সবাই কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? জি। জি দাদা। জি দাদা, ক্লিয়ার হয়েছে। ফাইন। এই জিনিস জানতেন? না না। জি না দাদা। এটা অনেক গুরুত্বপূর্ণ, জানার কথা না। যে কাজ করছেন তারাও জানে না এখানে গুমরটা কি আছে, এটা হলো গুমর।
এমন প্রত্যেকটা প্রফেশনের তো কিছু গুণ থাকে। এই অতীতের সঞ্চয় দেখাবেন কত, এটা হলো গুণ। স্যার ওনার অনেকে যদি দাদা 60 মুখস্থ বছর কাজ করে, হয়, তো এই তো হিসাব বিকাশ করে না, কিন্তু এইগুলো এই সিস্টেমটা অনেক ফ্রুটফুল। হুম। স্যার প্রিভিয়াস ইয়ার যদি ওনার 60 বছর হয়ে থাকে, তো এখান থেকে 18 বছর মিনিমাম বাদ দিতে হবে না? মানে হ্যাঁ, বাদ ধরেন দেন। 18 বছর থেকে অবশ্যই অবশ্যই বাদ দিবেন। ওনার 58, 60 বাদ, 58-তে 18 বাদ দেন। বাদ দিলে 40, হ্যাঁ, 40 বছরের সেভিংস হইতে পারে। 40 বছর তো ধরেন অনায়াসে তারা 40 লাখ টাকা আপনি দেখাতে পারেন ইনকাম। হ্যাঁ। এটা এখানে আমি ইনকাম একটা প্রাইভেট সার্ভিস দেখাইতে পারি বা ফাদার বিজনেস দেখাইতে পারি। যায়, সে মানে কিছু এক করে না একটা ভাই, সে এগ্রিকালচারই করে। ধরেন এই যে লোক, এই লোক এগ্রিকালচার হ্যাঁ, ব্যবসার সাথে জড়িত, সে সার্ভিস করে না। যে সার্ভিস করে সার্ভিসে যাবে। হ্যাঁ। তো আসি, এই ফাইলটাতে আসি, এই ফাইলটাতে আপনাদের দেখাই একটু। তো এভাবে হিসাব করে তার ধরেন আমি 1,50,000 টাকা হলো অ্যাসেট বানাবো। 50 লাখ, তার দাদা অসুবিধা নমস্কার। নেই। এখন কত হয়েছে? 29 লাখ হয়েছে। তারা আরো বানাইতে পারবো না? এখন দেখেন আরো বাড়াই, কোন কোন জায়গাতে বাড়াই। ফাইন্যান্সিয়াল অ্যাসেট যাই, আদার অ্যাসেট যাই, একটা দেই প্রাইস বন্ড। প্রাইস বন্ড পারচেস 2,500 পিস @ 100 টাকা, 2.5 লাখ। তারপরে লোন গিভেন টু আদার্স, সুমন, দিলাম টাকা। কমন নাম থাকে কিছু। ও, নেম অফ বড়োয়ার, টিএন নাম্বার দেয়া লাগবে না। পার্সোনাল, পার্সোনাল লোন ফর বিজনেস, বিজনেস পারপাস, SINES, বিজনেস পারপাস লোন নিয়েছে, এটা দরকার নাই। ধরেন এখানে 3,80,000 লোন দিয়েছে। হ্যাঁ, বিজনেস বাদও দিতে পারি, পার্সোনাল লোন দিয়েছে, হইতেই পারে, সে দিতে পারে। তারপরে আর এখানে কত? কি 3 জন লাগবে? না, 3 দিলাম না তো, মানে আমি দেই নাই। থাকলে দিবেন, না থাকলে নাই। 5 লাখ ক্রস করলে দেওয়া লাগবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড 20% যদি ধরি, 50 লাখে 10,10,15,500, তার আরো দাদা আছে। টিউশন থেকে প্রাপ্ত অর্থটা কোথায় দেখাবো? একটু এই যেটা করতেছি এটা শেষ করতে দেন। আদার ডিপোজিট অ্যান্ড ব্যালেন্স, ইনফর্মাল, COOPERATIV, ইনফর্মাল কোঅপারেটিভ, দিলাম 3,40,000। ইনফর্মাল কোঅপারেটিভ বুঝছেন? এটা হইলো, আমরা অনেক সমিতি টমিতি করি না নিজেরা নিজেরা, এই হ্যাঁ, ফর্মাল না। হ্যাঁ, সমবায় হ্যাঁ, সমিতির মতো। তা এখানে একটা হ্যাঁ। অ্যামাউন্ট বসাই দিলাম। তাহলে এগুলো কিন্তু তার কি, ফাইলে অ্যাসেট বাড়ানো লাগবে, বলছে যে তার অ্যাসেট বেশি দরকার, এই জন্য দেখাই দিলাম। তো এটা একটা এবং সে কিছু করে না, তারপরে হলো তার অ্যাসেট দরকার। এখন আরেকটা দেখাবো হইলো তার বিজনেস ক্যাপিটাল, একটা অ্যামাউন্ট দেখাইছিলাম। হুম, বিজনেস ক্যাপিটালে এখানে দেখাইছিলাম 9,65,000। ওনার আর একটা বিজনেস এই করবো, এগ্রিকালচার থেকে একটা ইনকাম দেখাবো তার। বিজনেস দেখাইছি এগ্রো প্রোডাক্ট, এগুলো পুরোটাই হলো, বুঝছেন তো? তো অ্যাসেসমেন্ট এগ্রিকালচার ইনকাম দিয়ে দিই, এগ্রিকালচার ইনকাম দিয়ে
ফার্মিং ফিশ ফার্মিং 1,20,000 টাকা। হ্যাঁ, 6 × 12 = 7,20,000 টাকা। এটা কেন দিলাম? এটা দেওয়ার কারণ হইলো এখানে তার একটা অ্যামাউন্ট আমি দেখাই দিব। এই যে মাছ চাষ করতে কিন্তু তার একটা খরচ হয় না, একটা ইনভেস্টমেন্ট লাগে না, সেটা দেখাই দেব। এখানে 3,15,000 একটু গ্রস প্রফিট 3,90,000 কমাই দিলাম 2,70,000। আর এগ্রিকালচার ইনকাম দেখো, এটা এই চেঞ্জ হয়ে গেছে 9,20,000। 9,20,000 হইলে কত টাকা ডিফারেন্স? 45,000, 80,000। 9,20,000, 9,20,000। এখানে এসে এখানে আরেকটা অ্যাড করে দেব। এটা লিখে দিব ফিশ ফার্মিং, MIN, ফিশ ফার্মিং লিখে এখানে 2,40,000 টাকা আরো ইনভেস্ট দেখিয়ে দেব। তার টাকা কিন্তু বাইরে দেখেন 51,00,000 হয়ে গেল। এখন এই টাকাটা তার মিলাইতে হবে না? এই যে কত টাকা, এটা কিভাবে মিলাবো? CBIN, the savings from PREVIOS previous year, income, various type of work like a business, agriculture, business, agriculture, financial asset, এই বিভিন্ন টাইপ থেকে তার সেভিংস হয়েছে। এখন প্রশ্ন আসে না যে এখানে আপনি তার যে এই যে টোটাল ইনকাম কত টাকা তার এখানে আসবে, এটা জানা দরকার না? হ্যাঁ, হ্যাঁ। মোট আসলো কত? 51,95,576 টাকা গ্রস অ্যাসেট দাঁড়াইলো। তো এই ডিফারেন্স হলো 49,000 টাকা। আপনি যদি এখানে 49,000 টাকা বসাই দেন হবে না। এখানে আমি প্রথমে 1 টাকা বসালাম, আপনাদেরকে এটা দেখাইতেছি এটা কিভাবে করবো। দিলাম, তারপরে এখানে আর ইনহেরিটেন্স কি দিছি এটা একটু বের করি। ইনহেরিটেন্স দিছি গোল্ড 14,40,000, তারপরে ইলেকট্রনিক্স এটা পারচেজ গোল্ড 14,40,000, এবং এই যে জমি 8,20,000, আর এখানে 3,81,000, 8 আর 3 11,00,000, প্রায় 12,00,000 টাকা। এটা ইনহেরিটেন্স। অ্যাসেট তার টোটাল ঠিকই বাড়ছে কিন্তু তার জমানো টাকা না। তাহলে আপনাকে এটা বের করতে হবে যে তার যেগুলো আলাদা 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 করে ফেলতে হবে। আলাদা আলাদা করলে সহজেই এটা পেয়ে যাবেন যে তার সেভিংস কতটুকু। তাহলে ল্যান্ড রিসিভড, RECEIPT, রিসিভড ভ্যালু, ইনহেরিটেন্স ল্যান্ড রিসিভড ভ্যালু। কয় ধরনের আছে? এইটা একটা আছে ইনহেরিটেন্স, হোল্ডিং নং, হয়নি, এটা বেরলো 8,20,793। দাদা এটা কি ফার্স্ট রিটার্নের ক্ষেত্রে দাদা? আপনি কই আছেন? কে বলছিলেন রে বলেন তো?
আমি দাদা একটু লেট হয়ে গেছে, সরি দাদা, আমি ও একটু আচ্ছা আচ্ছা ডাক্তারের কাছে গেছিলাম সেজন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রিটার্ন এটা লাইভ রিটার্ন, মানে একজনের ফাইলটা কিভাবে করতে হয় এটা দেখাচ্ছে, এটা একজনের ফাইলই, ঠিক আছে, এটাই শিখাইতেছে যেগুলোর ক্ষেত্রে কিভাবে করবেন ঠিক আছে। ফার্স্ট রিটার্ন। এই সেম ঠিকানায় আরেকটা আছে, একটা এটা হলো আবাসিক, মানে বাড়ির, এই সেম ঠিকানায় আরেকটা আছে, এটা হলো তার এগ্রিকালচার। আমার এখানে তো আমরা এটা জানার ছিল শেষ আর কি। শেষ করে তারপরে প্রশ্ন করে। ইনহেরিটেন্স ল্যান্ড রিসিভ ভ্যালু হলো নন এগ্রিকালচার, এটা হলো এগ্রিকালচার। এখানে ছিল কত, 3,81,138, 3,81,138। আরেকটা আছে আমাদের গোল্ড রিসিভ ভ্যালু, ইনহেরিটেন্স ইনহেরিটেন্স গোল্ড রিসিভড ভ্যালু, তো 12 PH ববি @1,20,000, প্যাকেটে লিখলাম সনাতন গোল্ড 14,40,000। দেখেন, ওনার 51 লাখ অ্যাসেট ছিল, ইনহেরিটেন্স গুলো বসানোর পরে টাকা কমে গেল না অনেক? হ্যাঁ, 22 লাখ। হ্যাঁ, এটা কমে গেল। এরপরে দেখেন এই বছরের তার আরো টাকা আছে, এই বছরের সেভিংস হয়েছে না, এই বছরের হ্যাঁ, ইনকাম হয়েছে 3,19,140 টাকা, 3,19,000। 3,19,140, খরচ হয়েছে 1,18,000 টাকা, হ্যাঁ, 1,18,000 টাকা। তার মানে এই বছরের সেভিংস আছে 2,01,140 হ্যাঁ, প্লাস 8,20,793 প্লাস হুম, 3,81,138, 3,81,138 প্লাস 14,40,000, হুম। 28,43,071 টাকা কিন্তু ওইখানে চলে গেছে। রিকভারি তাহলে হয়ে গেছে। তার টোটাল যে অ্যাসেট 51 লাখ মাইনাস 51,95,576, 23,52,505 টাকা হলো তার অতীতের সঞ্চয়। দেখেন মিলে গেছে, হ্যাঁ, দেখছেন? খুব সুন্দর দাদা। তো এখন খুব ভালো লাগলো দাদা। এই জিনিস এই জিনিস আপনারা খুঁজে আপনার জীবনে বের করতে পারতেন। কোথাও পৃথিবীতে দেখা হয় না। দাদা, আমি যেটা প্রশ্ন অনেক করতে সুন্দর চাইছিলাম দাদা, সেটা অনেক হলো, সুন্দর বলে। ওই যে জমির মূল্য, মানে বছরের শুরুর মূল্য আর শেষ মূল্য, এই হ্যাঁ, বছরের শেষে যে মূল্যটা ওটা দেখালেন, আমি ওই যে প্রথম বছরের শুরুতে দেখালেন না, এই বিষয়টা আমি বুঝতে পারি না ভাই, একটু বুঝে এই একটু বিষয়টা দেখতে হলো, পারবেন? যদি কেউ গত বছরের রিটার্ন সাবমিট করে, রিটার্ন সাবমিট করলে তার কিন্তু হ্যাঁ, একটা ডিক্লারেশন ভ্যালু চলে আসে। তার মানে গত বছর ছিল হ্যাঁ, ব্যালেন্স, এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এই বছর ওপেনিং হ্যাঁ, আসছে, গত বছরের যেটা হ্যাঁ, ক্লোজিং এই বছরে সেটা ওপেনিং। তো হ্যাঁ। যেই ব্যক্তি আগে রিটার্নই সাবমিট করে না তার কি ক্লোজিং ব্যালেন্স থাকার কথা? না, না। এই জন্য এখানে জিরো আসছে। আশা করি ও, ক্লিয়ার। দাদা একটা বুঝতে প্রশ্ন পেরেছি। করব। হ্যাঁ, দাদা যদি ইনহেরিটেন্স থেকে যে প্রাপ্ত সম্পদগুলোর যদি ভ্যালু জানা না থাকে সেক্ষেত্রে কি করা যাবে? জানা না থাকে আপনি ওই যে মৌজা মূল্য নিবেন, এই যে দেখালাম না আপনাদেরকে, ওনার কাছ থেকে আমি মৌজা মূল্য নিছি, চার্ট দিছি। ও আপনি তো দেরিতে জয়েন করছেন, ওনার কাছ থেকে মৌজা মূল্য নিছি, মৌজা মূল্য নিয়ে মৌজা মূল্য রেট বসাইছি। আপনি এই রেকর্ডটা দেখে নিন, এই ক্লাসটা একটু আচ্ছা, দেখে নিন। আচ্ছা, ঠিক সামনে আছে। অনেক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আচ্ছা দাদা, আর একটা বিষয়, এই টিউশন থেকে প্রাপ্ত যে অর্থটা, এ, এটা কি এখানে দেখাবো? দেখাইছি না, না না, এটা এখানে না, এটা এখানে না। এটা তো আপনার আগের ক্লাসেও দেখাইছি, এটা আদার্স ইনকামে। আচ্ছা, আদার্স ইনকামে মানে আদার্স ইনকামে কোনগুলো যাবে, একজন ব্যক্তির যে রেগুলার ইনকাম যেটা সেটা সেখানে আসবে।
তারপরে বলছে যেমন ব্যাংক ইন্টারেস্ট পাইলে আমি আর্থিক পরিসম্পদাতে আয়ে আসবে, অন্যান্য যেগুলো স্পেসিফিক করা আছে ক্যাপিটাল গেইনে আসবে। এখন আমার কোনো ইনকামটাই, যেমন আপনি চাকরি করেন, চাকরি করার পরে যে আমাদের হেডস অফ ইনকাম 7টা খাট, 7টা খাটের মধ্যে চাকরি ইনকামটা চাকরি আয় দেখাইলেন, তাহলে একটা হেড পাইলেন। বাকি 5টার সাথে কোনোটার সাথে আপনার টিউশন ইনকাম অ্যাড হইতেছে না, ঠিক আছে? তাহলে কোনটাতে যাবে? চোখ বন্ধ করে আদার্সে চলে যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। Okay. স্যার এই গোল্ডের ভ্যালুটা যদি না দেখে শুধু জিরো থাকে অসুবিধা এই আছে কোনো? বিরক্তিকর প্রশ্ন করেন কেন বলেন তো দেখি? এটা আসলে বিরক্তিকর। আপনার বারবার আমি বলছি, আপনি ফিজিক্যাল ক্লাসেও বলছি, এখানেও বলছি, এই এই কথাটাই আসবে না। যেই ফাইলটা আপনি আগে রিটার্ন সাবমিট করে আসছেন ওইখানে যদি জিরো দিয়ে আসেন, এখন জিরো আসবে। নতুন করে কোনো এডিশন হইলে, প্রথম রিটার্ন হইলে ভ্যালু দিবেন, জিরো দিবেন না। জিরো দিলে বেকায়দায় পড়বেন। কেন? বলবে যে এটা এই পরে যখন বিক্রি করবেন ক্যাপিটাল গেইন দেখে এটা পুরো ট্যাক্স দিয়ে দিবে, বা এখানে যা দেখাবেন বলবে যে এটা আপনার উপার্জিত আয় থেকে কিনা, এটা আপনি ইনকাম হিডেন করছেন, ট্যাক্স বসিয়ে দিবে। আমি বলছি যে ধরেন 2007 সালে যদি সে বিয়ে করেন, ধরেন 15 ভরি আমি গোল্ডটা খেলাম, তো এটার ভ্যালু কি আমি 2007 সালে ওই সময় যে গিফটটা পাইছি এই ভ্যালুটা দেখালে তাই সে আমার কাছে হিসাবে না, ক্যাশ মেমো চাবে না যে আপনি গিফট পাইছেন, আপনি ভ্যালু কিভাবে জানেন ক্যাশ মেমো সেটা বলছি। এই যে এখানে যে ফাইলটির উদাহরণ, এত মনোযোগ দিয়ে দেখছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। যদি মনোযোগ দিয়ে দেখা দেন আপনার প্রশ্ন কিন্তু এখানে উত্তর লুকিয়ে আছে। এই লোকের বয়স হলো 58 বছর, তাহলে এই লোকে হ্যাঁ বিয়ে করছে কতদিন আগে? ওই ছেলে হইলো 37 বছর, হ্যাঁ তাহলে 37। 40 বছর বা হ্যাঁ 35-37 বছর আগে বিয়ে করছে। তো তখন তো সে হ্যাঁ হ্যাঁ স্বর্ণ পাইছে। তো সে হ্যাঁ। স্বর্ণটা পাইছে, যে সে স্বর্ণটার 37 বছর আগে বা 35 বছর আগে স্বর্ণের ভ্যালু আর এখনকার ভ্যালু একরকম। না না সেটাই। তা তা এখন ভ্যালুটা সেটাই কি এখানে একটু দেখেন, তাহলে আমি 1,20,000 টাকা করে কেন দিলাম? মানে আপনি বর্তমানে সনাতন ধরে প্রথম বর্তমান একটা রেটটা মূল্য ধরে দিচ্ছেন। হ্যাঁ, তা আপনার তো প্রশ্ন প্রথম এটাই রেটটা ছিল। আপনি এখন জিরো হ্যাঁ দিবেন নাকি, সাত গিফট পান, ইনহেরিটেন্স পান, যাই পান, আলটিমেট তো এক। তো মূল্যটা নতুন ফাইল যখনই আসবে তখনকার বাজার মূল্য দিবেন। নতুন ফাইলের ক্ষেত্রে কিছু করা যাবে, পুরাতন ফাইল হইলে অ্যাজ ইউজুয়াল যেমন আছে ওরকম দেয়াই ভালো। তো এই এই জিনিস তো বলার, কনসেন্ট্রেশন দিয়েন। হুম, 2,000 ওনার সেভিংস, যে সেভিংস ফ্রম সেভিংস ফ্রম, ওনার বয়স হলো 67 দেখলাম, 20 বছর যোগ করেন 83, না 87, সেভিংস ফ্রম 1990 দিলাম, 1990। তাহলে উনি হইলো এই 30 বছরের উপরে 33 বছরে 23,52,505 টাকা সেভিংস করছে। অন্যরা কি করবে জানেন? এটা এই যে টোটালটা এক হেডে দিয়ে দিবে, এই 51 লাখ একবারে টাকা বসাই দিবে, এক হেডে বসাই একবারে দিবে। বসাই দিবে। একবারে বসাই দেয়া মানে কি? এক্সপ্লেন হ্যাঁ তো নাই। না এক্সপ্লেন না। নাই মানে ফাইলে থ্রেড বেশি। হ্যাঁ হ্যাঁ এখন তো তারা দেখতে পারবে যে আসলে কোন ভাবে আসছে। হ্যাঁ ইনহেরিটেন্স তো পাবে, প্রত্যেকেই তো পায়, যার পৈতৃক সম্পত্তি আছে হ্যাঁ হ্যাঁ সেটা পায়। তাহলে আমার তো ফাইলে দেখাইতে হবে। আগে যারা হ্যাঁ। দেখায় না তারা ভুল করছে, এখন আমার দেখাইতে হবে, আমি দেখাই দিই সেটা। ভাই আমি, আমার সেভিংস না, আমার বয়স হলো 58 বছর, আমি 58 বছর 23 লাখ টাকা সেভিংস করছি। তাহলে ওনার এখন নেট অ্যাসেট দাঁড়াইলো এই 51,95,576 টাকা। 95,500। ঠিক আছে, আশা করি ঠিক ক্লিয়ার। আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর কিছু আছে আর কি দেখানো যায়? এই পুরাটা ওনার কিন্তু বেসিক্যালি আছে এই 49,000 টাকায়, আর কিন্তু কিছু নাই। তা এখন ওনার হলো ফাইলে টাকা বেশি লাগবে, তাই এটা মিলে দেওয়া হলো। ওকে, আমরা ওই রিটার্নে যাই। ছিলাম এখানে। তাহলে আপনারা এই জায়গা থেকে আর ভুল হবে কি মনে হয়? না দাদা ভুল হবে না। যদি ভুল না হয়, দাদা ভুল হবে না। আচ্ছা
ভুল হবে কেন? এত কষ্ট করে শিখাই দিচ্ছেন, এত কষ্ট করে শিখাইলে কি ভুল হয়? দিয়েছি দিয়েছি। এখন যত ধরনের এই যে ইসে দলিলের ক্ষেত্রে, জমি বিল্ডিং এর ক্ষেত্রে বললাম, বিল্ডিং এর ক্ষেত্রে যদি আপনি এখানে একটা বিল্ডিং লিখলেন, ও এখানে আছেই আমাদের বিল্ডিং, বিল্ডিং এই উপরের ঠিকানাটাই, তো এটাও এই পারচেজ, পারচেজ মানে আপনি যেটা কিনবেন সেটা কত স্কোয়ার ফিট লেখা আছে, 4000 স্কোয়ার ফিট, ভ্যালু হলো 1.5 কোটি টাকা। দাদা স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। ও সরি সরি, শেয়ার আগেরটাই মনে হয় দেখাচ্ছে। জি দাদা। হ্যাঁ, মানে দুইটা, একটা ক্রোমে একটা হলো ড্রাইভে, ইসে মজিলা ফায়ারফক্স, দুইটাতে কাজ করতেছে। ওইটাতে করলে আবার চেঞ্জ করে 3 4 5 6 7 1.5 কোটি টাকা। এখন ধরেন আগে তার এটা ছিল, এটার পরে কি এই বছর কাজ করতে পারে না? হ্যাঁ। কাজ করলে তখন এই জায়গাটাতে বেড়ে যাবে। এখন ধরেন এই 1.5 কোটির জায়গায় আরেক ফ্লোর করছে, তার 2.5 কোটি হয়ে গেছে, তাতে 2.5 কোটি হয়ে যাবে। তার মানে আগে ছিল 1.5 কোটি, এখন হলো 2.5 কোটি। 2.5 কোটি। কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ল্যান্ডের ক্ষেত্রে কেন বলেন তো? ল্যান্ডের ক্ষেত্রে হবে না এই জন্য, একই জায়গাতে জায়গার বর্তমান দাম বাড়তে পারে, এটা কিন্তু কখনোই আসবে না, দলিল মূল্য যা আছে তাই হবে। তো একই জায়গাতে মূল্য কিভাবে বাড়বে? পাশে জায়গা কিনলেন, প্লট আরেকটা, পাশে জায়গা বাড়বে, এই জায়গা দাম বাড়বে না। ঠিক আছে তো? হ্যাঁ। মানে অনেকে এটা নিয়ে দ্বিমত যে আমার তো জায়গা যখন কিনছি তখন জায়গার দাম ছিল 1 লাখ টাকা, এখন জায়গার দাম হলো 50 লাখ টাকা। হইতেই পারে, তো এখন কি 50 লাখ বসাবো ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার? না, হ্যাঁ, এটা ওই 1 লাখ টাকাই থাকবে। অ্যাডভান্স ফর নন এগ্রিকালচার প্রপার্টি, যদি আপনি জায়গা কেনার জন্য কোনো অ্যাডভান্স দিয়ে আসেন, সেটা এখানে বসবে। হয় না অনেক সময় আমরা ধরেন এই যে বিভিন্ন ইসে দেই, যারা হাউজিং গুলো তারা টাকা নেয়, বা আপনি জায়গা কেনার জন্য কাউকে অ্যাডভান্স দিয়েছেন, সেটা এখানে আসবে। তবে এখানে এই যে নন এগ্রিকালচারের জন্য বলছে, এগ্রিকালচারের জন্য বলে নাই, এগ্রিকালচার তো একই ঘটনা ঘটবে, তো এটা বাদ আছে, এটাও অ্যাড করে দিবে। এখন যাই হোক, যেটার ক্ষেত্রে দেন এগ্রিকালচার আর নন এগ্রিকালচার, আপনি অ্যাড করবেন এখানে। আর এটা এগ্রিকালচার নন এগ্রিকালচার দেয়াটাকে অযৌক্তিক মনে হয় আমার কাছে। ওই 6 ডেসিমেলে এটা ওই 4 লাখ থেকে এদিকে 40 লাখ দেখানো হইলো যে। ও, ভুল হয়েছে, থ্যাংক ইউ। শূন্য একটা কম পড়ছে। জি জি, ঠিক আছে। এগ্রিকালচার প্রপার্টি থাকলে আসবে, না থাকলে নাই, ওনার ছিল না, আসে নাই। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আগে সবগুলো ডাটা দিছিলাম, এখানে অ্যাডে গেলে এখানে আপনি ইম্পোর্ট করতে পারতেন। ও শেয়ার ছিল তো, শেয়ার শেয়ার শেয়ার, 1,20,000 টাকা, যা আছে তাই। বিও অ্যাকাউন্ট, পারচেসড, নেম অফ ব্রোকার হাউস, সিডি সিকিউরিটি হাউস লিমিটেড, কস্ট হইল 1,20,000। সঞ্চয়পত্র নাই, ফিক্সড ডিপোজিট। এখানে গেলে ইনপুট ফ্রম ইনকাম, আমি ডাটাটা তো মুছে দিছি,
দিলে চলে আসতো, আমি সংক্ষেপে এটা লিখে দিই ব্যাংক ইনফরমেশন গুলো। এফডিআর হলো সিটি ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার সংক্ষেপে দিলাম 5,15,000। আমি কিন্তু এটা এই যে ওয়ার্কিংস করে নিচ্ছি, এটা আপনাদের বলছি। 5,15,425, 5,15,425 ডিপিএস সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটাতে আছে 4,50,327, 4,50,327। সঞ্চয়পত্র আছে কেন? সঞ্চয়পত্র 5 লাখ, ভ্যালু 5 লাখ, টাইপ রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, তারপর শেয়ার আসলো, বিজনেস বিজনেস ক্যাপিটাল ভুল করছি, 4 লাখ, 3 লাখ, 1,04,00,000 বিজনেস ক্যাপিটাল। ও, 1,50,000 টাকা ছিল, 5.5 লাখ আর 1,50,000। কিন্তু প্রশ্ন কি বলছিল? আমরা এই 25,000 নিয়ে নিছিলাম, ভুল দেখেছি, 1,50,000 ছিল এটা। ডিপিএস আসলো, প্রভিডেন্ট ফান্ড, এগুলো আপনারা কোথায় পাবেন বুঝছেন তো? 3,60,000, 4,32,000 অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, দাদা স্টেটমেন্টে হ্যাঁ, জিপিএফ স্টেটমেন্ট অথবা স্যালারি সার্টিফিকেট। সরকারি চাকরিজীবী হইলে জিপিএফ স্টেটমেন্ট, বেসরকারি হইলে স্যালারি সার্টিফিকেট। ABC and PD, particular of the fund, RPF। সরকারি হইলে তো জিপিএফ আর অ্যাকাউন্ট নাম্বার, আইডি নাম্বার হোক যাই হোক। আদার অ্যাসেট, এখানে একটা জায়গায় কিন্তু কোথাও ইন্স্যুরেন্স ছিল না, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেহেতু এটা আদার্স এর মধ্যে আমরা দিয়ে দিব। ইন্স্যুরেন্স ওনার আছে, ইন্স্যুরেন্স 93,000 টাকা, মেট লাইফ পলিসি নাও এত। দাদা একটা প্রশ্ন করব। বলেন। আচ্ছা দাদা, সেকেন্ড রিটার্নের ক্ষেত্রে ফার্স্ট রিটার্নে যেগুলো আছে এগুলো ইম্পোর্ট ফ্রম প্রিভিয়াস ইনকাম, প্রিভিয়াস ইয়ার থেকে আসলে ওগুলো ওগুলো তো অটোমেটিক চলে আসে। আর যেগুলো ক্লোজ হয়েছে ওগুলো ডিলিট করে দিব, আর যেগুলো অ্যাড হয়েছে এগুলো অ্যাডে ক্লিক করে বসাই দিব, এরকম তো? জি 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 জি, এরকম। থ্যাংক ইউ দাদা। কিন্তু দেরি করছেন, এই জন্য অনেক কিছু মিস করছেন। গোল্ড, ইনহেরিটেন্স, কোয়ান্টিটি ইন দ্য ইনকাম ইয়ার ছিল। গোল্ডের ক্ষেত্রে
15 ভরি আগে ছিল, 1 ভরি আয় করছে, মোট 16 ভরি। তো এখানে প্রথমে আমরা 15 ভরি দিব, পরে 1 ভরি এডিশন করবো। 15 ভরি 7,50,000 টাকা। 1 ভরি কিনেছে, ধরেন কিনেছে, আগে একটা ইনহেরিটেন্স দিলেন। 1 ভরি এখন কিনেছে 1,20,000 টাকা দিয়ে। কারণ কেউ যদি বলে যে গোল্ড কিনেছে, তাহলে কি তার রিসিপ্ট অবশ্যই নিবেন। কারণ ওই মুখস্থ কথা কাজ করলে পরে আপনারও দুর্নাম, আরো দুর্নাম। ল্যান্ড আসলো, গোল্ড আসলো, ইলেকট্রনিক্স আর ফার্নিচার। একটু সেভ দিয়ে রাখি, নাহলে এই ডাটা চলে যাবে। কাজ করে করে একটু সেভ দিবেন। ভাই রিসিপ্টের নাম্বার কি লিখতে হয়? রিসিপ্ট নেওয়ার বিষয়টা বললেন যে, মানে গোল্ডের রিসিপ্টের রিসিপ্ট নাম্বার নাম্বার। লেখা লাগবে না, আপনি হইলো দিবেন, রিসিপ্ট নিবেন। এখানে রিসিপ্ট নাম্বার লেখার কোনো কিন্তু অপশন নাই। জি। যদি অডিটে পড়ে সেজন্য আর কি, অডিটে হ্যাঁ, পড়লে এগুলো দাখিল করতে হবে এরকম। হ্যাঁ। আচ্ছা। মাঝখান দিয়ে আপনারা ঢোকেন তো, তো যা বলা হয় সব তো শুনেন না। এই হলো বিপদ, যেন একই প্রশ্ন বারবার রিপিট করা লাগে। ফার্নিচার ফিচার, এই যে এখানে কিন্তু অনেকগুলো দেয়া আছে, নাম দেয়া আছে। এটা এই ব্রেকেটে লিখে দিতে পারেন। লিখে দিলে কোয়ান্টিটি যতটা হয় 19টা, 3,10,000। ইলেকট্রনিক্স আইটেম, পারচেসড। যাতে পার্টিকুলারলি সবগুলোর নাম না না লিখে এমনি অসুবিধা ফিক্সড নেই, করে না না আইটেম। অসুবিধা নেই, ওইটাও দিতে পারেন। দিয়ে দিতে পারেন স্ট্যান্ডার্ড, দিয়ে দিলে ভালো, যে এই জিনিসগুলো থাকলো, আর না দিলে কোনো অসুবিধা নেই। তারপর আর কিছু আছে কিনা, আমাদের মোট অ্যাসেট যেটা হবে সেটা দেখতে হবে মিলে কিনা। 2 কোটি, ইনকাম তো আমাদের দেখাই নেই, যাই হোক 2,34,99,852। 2 কোটি, আর কিছু বাকি আছে, ক্যাশ ইন হ্যান্ড দেখাই নেই, এই দেখাই নেই। ক্যাশ ইন হ্যান্ড, $2,18,850। 218,850, এই তথ্যগুলো আমি কিন্তু ওয়ার্কিংস করার ফলে সহজে পেয়েছি। যদি ওয়ার্কিংস না করতাম তাহলে কিন্তু সহজে পেতাম না। ব্যাংক অ্যাকাউন্ট, এটা সেভিংস ব্যাংক আছে, অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইস্টার্ন ব্যাংক। কত টাকা? 320,250। 320,250, যদি আমার ইনকামে দেয়া থাকতো, ইম্পোর্ট ফ্রম ইনকাম নিয়ে আসতে পারতাম। 234,99,852। 234,99,852, দেখেন মিলে গিয়েছে। তো এটা এই যে ওয়ার্কিংস এর এটা একটা অনেক বড় সুবিধা। যেমন গত কালকে, পরশুদিন, এটা ওটা ফাইল, তো উনি নিজে কিছু কাজ করছে, আমাকে বলছে যে একটু চেক করে দিয়েন। তা আমি বলছি আমাকে চেক করে দিলেও আপনার সব তথ্য আমাকে দিতে হবে, তা না হলে আমি কিন্তু কাজ করতে পারবো না। হ্যাঁ, আমার করার মতো নেই। তো তারপরে সব তথ্যই দিল, দেওয়ার পরে ইনকাম ট্যাক্স। তো আমার প্রথম কাজ হয়েছে যে আমি দেখি তার কি আছে। আগের সব তথ্য নেওয়ার পর ওনার হলো আগে একটা ওয়ার্কিংস করছে, ট্যাক্স প্ল্যানিং করছে, ওয়ার্কিংস করছে, করে ওনারা দেখলাম, দেখলাম যে এটা হলো মিলতেছে না। মানে ওনার অনেক টাকা গ্যাপ হয়ে গেছে, মানে অ্যাসেট বেশি হয়ে যাচ্ছে।
তো অ্যাসেট যখন বেশি হয়ে যাচ্ছে তখন করতে হইব কি, আপনার হয় ইনকাম বাড়াইতে হইব অথবা লোন নিতে হইব, যে কোনো কিছু করতে হইব। তো শেষ পর্যন্ত তার আর কোনোভাবেই যা মানে এডিশন হয়েছে কোনোভাবে মিলানো যাচ্ছে না, এই 4,80,000 টাকা শর্ট পড়ছে। পরে এটা এই আরেকজন থেকে 4,80,000 টাকা নিলাম, নিয়ে মিলাইলাম। তো ওনাকে কিন্তু আমি রিটার্নের কিছু দিই নাই, আমি এই শিটটা দিয়ে দিছি, জাস্ট এইটুকু দিয়েছি, এই পেজটা দেওয়ার পর ক্লায়েন্টকে বলেছি যে আপনার এই জায়গাতে সমস্যা, আগে এটা ছিল, এই বছর যা ইনকাম হয়েছে যা খরচ হয়েছে এই 17,78,974 টাকা এডিশন হইতে পারে, এর বেশি হইবে না। এখন যদি আপনি ইনকাম বাড়ায় দেন তখন বাড়বে, অ্যাসেট বাড়বে, কিন্তু আপনার প্রকৃত অ্যাসেট তো বেড়ে গেছে। আর ইনকাম যদি না বাড়াইতে চান আপনার হয়তো গিফট নেওয়া লাগবে অথবা লোন নেওয়া লাগবে, নিয়ে মিলান লাগবে। পরে এই 4,80,000 টাকা যেহেতু ক্যাশ নিতে হবে, 5 লাখ ক্রস করা যাবে না, 4,80,000 টাকা নিয়েছি, নিয়ে এটা এই যে মিলিয়ে দিয়েছি। তো এগুলো মানে আপনি যখন কাজ করতে যাবেন এগুলো চ্যালেঞ্জিং কাজ মানে এই জায়গাগুলোতে, তা আপনি যদি এই ওয়ার্কিংসটা করে রাখেন আপনার জন্য সুবিধা। তো দেখে দেখে তো আমি এই যে ওয়ার্কিংস করে কিন্তু এই কাজটা করছি, দেখেন একেবারে মিলে গেছে। হুম। এখন একটা লাইবিলিটিস আছে, লাইবিলিটিস দেখাই, ব্যাংক লোন, ক্লোজিং আছে 37,40,000। সিটি ব্যাংক, সিটি ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর, পারপাস, হাউস লোন, টাকা 37,40,000। তো এবার দেওয়ার পর নেট অ্যাসেট মিলবে না এখন, কারণ ইনকাম দেখায় না। ইনকাম ঘরে আমি একটু বসে দিই, ট্যাক্সেবল ইনকামটা কত ছিল। হুম, 4,96,000, 17,83,752, এর মধ্যে ট্যাক্স এক্সাম্পটেড আছে 2,57,000, 17,83,752। দাদা বই কবে পাবো? আর বইয়ের দুঃখের কথা বলতে বলতে তো হাঁপিয়ে গেছি ভাই, বই আবার প্রিন্টে যায় অনেক পেজ নষ্ট হয়েছে, মানে ভালো হয় নাই, প্রিন্ট ভালো হয় নাই। তো এখন হইলো আবার এগুলো যেই কয়টা পেজ খারাপ হয়েছে এগুলো আবার কাজ করা লাগবে, স্ক্রিনশটটা বিশেষ করে, এই যে স্ক্রিনশট দিয়েছিলাম না এটা ভালো হয় নাই। তো ভালো না হওয়ার ফলে আবার কাজ করা লাগবে, আবার দেরি হইতেছে, আরো 2 দিন লেগে যাবে। 2 দিনে পারলেও ভালো। এমনি তো প্রিন্ট তো কালকে রাত্রেই শেষ হয়ে গেছে। শেষ হ্যাঁ, হওয়ার পর যেগুলো বাদ গেছে এখন এগুলো আবার কাজ করে আবার প্রিন্ট করে তারপর বাদাই করতে হবে। অসুবিধা নেই দাদা। অসুবিধা নাই কি, যেই যে একটা পেরেশানি, এটা আসলে অনেক পেরেশানি। আপনাদের তো কতগুলো ক্লাস মিস হইলো শুধু এই বইয়ের জন্য, নাহলে এতদিন আমাদের শেষ হয়ে যেত। সমস্যা নেই দাদা, আপনার ক্লাসে থাকলে ভালো লাগে দাদা, একদম সত্যি কথা। আপনার ক্লাস ক্লাস মিস হলে ভালো লাগে না, মানে আপনার ক্লাসে থাকলে ভালো লাগে। তাই। যত মিস হবে তত সময়টা বর্ধিত হবে, এটা।
All business এগুলো 25 gross profit 3,75,000 সবগুলো ডাটাই আবার এন্ট্রি দিয়ে দিতেছি যাতে ইয়েটা ভালো হয়, ট্যাক্স কম্পিটিশনটা 2,75,000 নেট প্রফিট। এটা এখন আপাতত নদীর দেখাইছি। ইনকাম ফ্রম বিজনেস আসলো, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইস্টার্ন ব্যাংক। লোকজন ফোন দেয়া পাগল বানায় বলতেছে, কোন মেসেজ, আরে বাপরে বাপ। সেভিংস অ্যাকাউন্ট এই জন্য দাদা, বইয়ের জন্য। না, কাজ আমি তো বললাম না কামলা, আপনারা যদি চান কামলা হইতে পারবেন। দাদা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নেন আমাকে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো নিয়ে নেওয়া যায়, বাট আপনাদের তো আসতে হইব, কাছে না দূর থেকে তো আর হইব না। বলেন দাদা দা- কবে আসবো, কালকে দাদা আসবো? ফার্ম খুল এই একদিন আসলে কি হইব, এটা কন্টিনিউসলি থাকতে হইব। দাদা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু করবেন না দাদা? আপনারা করেন, আমি আসবো, আমি তো একা একা আর পারতেছি না। আপনারা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। পারবেন? দাদা আপনার সাথে তো যে কেউ থাকতে পারবে না প্রথম অবস্থায়। তা পারবেন আমি আপনি। চাচ্ছি আমি চাচ্ছিলাম যে সেমি মানে আংশিক রাখেন, যে সন্ধ্যার পর থেকে বা বিকালের পর থেকে ওইটা আমি ব্যাকআপ আমার ওই দেখবো। যে আপনারা তো আমার সহযোগিতা করেন না, আমি তো ফোরামটা করতে চাইছিলাম, আমি কেউ আপনাদেরকে আমি দুইজনকে কাজ দিছি, খবর নাই। এখন আমি একা একা আসলে কিভাবে করব? ওইখানে সন্ধ্যার পরে তো আমাদের একটা বসার জায়গা হইব, বসতে পারবো, কিন্তু তা তো হইলো না। দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে করেন, যে এটার এটা করেন, কিন্তু এইটা তো আপনারা করতেছেন না। দাদা তাহলে ক্লাস শেষে বললেন কি করতে হবে, আমি আছি দাদা। 173, 575, হ্যাঁ। ক্লাস শেষে বললেন যে কি করা লাগবে, যতটুকু পারি আমি আছি, সমস্যা নেই। এই রেজুলেশন করা লাগবে। এই যে সমাজ কল্যাণের আন্ডারে। না না, সমাজ কল্যাণের আন্ডারে না, মানে আমরা যে নিব, ফোরামের মেম্বার নিব, ম্যাডাম কি নিয়ম কানুন আছে, মেমোরেন্ডাম আছে না, মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম করা লাগবে। আচ্ছা আচ্ছা তো এই মেমোরেন্ডাম আচ্ছা। করার জন্য কি কি প্রসেস হইব, সেইগুলো চিন্তা করে তো একটা দাঁড় করাইতে হইব। এই মাসে যদি আমরা এই মেম্বারগুলো না নিতে পারি তাহলে কবে নিব? আমাদের আমি চাইছিলাম অক্টোবর থেকে শুরু করতে, অক্টোবর তো পারবো না, যাইবো নভেম্বরে, বইটা শেষ হইলে আবার ওদিকে ফোকাস দিতে পারবো আর কি। স্যালারি আসলো, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আসলো, রেন্ট আসলো, এগ্রিকালচার আসলো, বিজনেস আসলো, ক্যাপিটাল গেইন বাকি আছে, ক্যাপিটাল গেইন, ল্যান্ড, ল্যান্ড, এই ল্যান্ড বেচছে কত, ল্যান্ড বেচছে 10 লাখ টাকা, 12 লাখ টাকা বেচছে, 12 লাখ, একুইজিশন 5 লাখ, 10 লাখ, 72,000, 2 লাখ। ক্যাপিটাল গেইন আরো একটা আছে, শেয়ার, ব্রোকারেজ হাউস, পোর্টফোলিও স্টেটমেন্ট, রেফারেন্স ডেট, নিলাম 25,000 টাকা, জিরো, 25,000, জিরো, ব্যাস, উইথ টিডিএস, ট্রেনিং,
30 জুন গ্রস অ্যামাউন্ট রিসিভ 1,20,000 0 TDL বাংলাদেশ। এবার দেখি আমার টোটাল সেটা মিলে যাওয়ার কথা। গত বছরের জেড ছিল এইটা 5,59,000 বলতেছে না কেন, 5,59,550 ইনকাম কোনোটা বাদ পড়লো। 15, 16, 752, 257, 15, 16, 752, 257, এটা মিলে 17, 83, 752, 17, 752, মানে ইনকাম মিলেছে। ও এক্সপেন্স দিলে এক্সপেন্স 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 ঝামেলা আছে। এক্সপেন্স হয়েছে কত? 5,59,550। এটা তো অনেক ডিফারেন্স। 5,59,550 জ্ঞান জানতে লেগে গেছে মনে হয়। উনিশশো 550। হ্যাঁ স্যার মিলে গেছে, আছেন তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। এখন হলো আমাদের ট্যাক্স কম্পিটিশনটা ঠিক আছে কিনা। 86,100 একশো 1,87,013 টাকা। এখানে আমার একটা ট্যাক্স কম্পিটিশন করাও আছে। 188,513, 187,13। কোথায় এবার ঝামেলা হইলো? 1,87,013, 1783, 2 লাখ পরে ল্যান্ড সেল আছে, আরেকটা আছে 2,27,000 আসলো। ফাইনাল ট্যাক্স এটা তো মিলছে, আবার অনেক কিছু ও ও, বুঝছি। একটা ঝামেলা হয়েছে, মানে আমাদের না, এই আগে দেখে প্রতিনিয়ত আপডেট করে তো ইনকামের ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নিই বা লিখে নিই। 187,013, 187,013। ইনকাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট 4,000, সরি 50, 1500, 4,000। বেশি না তো, এই দুইটা এই চার্জ দেয়া এই এটা ইয়ের পরিবর্তন আছে তো এত টাকা না তো, 15,000 এত টাকা নয়। ট্যাক্স পেমেন্ট 187,013। কি করছে? ট্যাক্সেবল 15,16,752। 15,16,752, 26,000, 17,83,752 কমে মিলে নাই। পনেরো লাখ 16,752 আসলো। পনেরো 16,752
প্লাস 2,57,000, 17,73,752 আমাদের তো বেশি, 17,83,752, 10,000 টাকা ডিফারেন্স, 15% আছে এই জন্য 1500 টাকা ডিফারেন্স আছে। 10,000 টাকা কোথায় গুণ হইলো? 1,20,82,752 ফাইন্যান্সিয়াল ইনকাম মানে হ্যাঁ, একটা বাদ পড়ছে হইলো লভ্যাংশ ছিল, লভ্যাংশ আসে নাই। ইনকাম এডিশন ডিভিডেন্ড, গ্রস ডিভিডেন্ড 10,000, রিলেটেড এক্সপেন্স 0, টিডিএস 1,000, 10,000। এখন দেখেন মিলবে 188,513, 188,513, ট্যাক্স কম্পিটিশন তাদের সাথে আমাদের মিল আছে, আমরা কেন খুঁজে পেলাম না, মিলাইতে পারলাম না, মিলে না দেখে দেখেন চেক করার পর আমাদের ফাইন্ডিংসটা কিন্তু চলে আসছে। আর এখন যেটা ট্যাক্স যে ক্লেম করা আছে, কত টাকা ট্যাক্স পরিশোধ করা আছে দেখেন এখানেও কিন্তু লেখা আছে, এই যে 1,42,350 পরিশোধ করা আছে, আর এই টাকাটা দিলে শেষ, রেয়াত টেয়াত বাদ দেওয়ার পরে রেয়াত আছে কত, রেয়াত আছে 34,650, আমাদের সাথে মিলেছে কিনা, মিলে নাই, রেয়াত দিই নাই, রেয়াত দিই নাই, ও প্রথমেই হেড সিলেক্ট করে আসি নাই, রেয়াত তো দিতে হবে না, রেয়াত হবে না, রেয়াত, ইয়েস, রিবেট, 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 সঞ্চয়পত্র দিয়ে দিই, সঞ্চয়পত্র 5 লাখ টাকা ছিল, ইনপুট দিলে আসবে না ইনপুট? না এটা তো ইনপুট দিলে কেমন, এটা তো দিতে হবে তথ্য, 25, 25, 5 লাখ, ওকে। এখন দেখি 39,803, আমাদের ছিল 39,803, হ্যাঁ মিলেছে। ম্যাক্সিমামটাতে নিবে ট্যাক্সেবল ইনকামের উপর, বেশি করলেও নিবে না, আমাদের হিসাবে তো 75,000 আসে, 75,000 পাবে না, এটুকুই পাবে। তো নেট ট্যাক্স এখন হলে আমরা যে টিডিএসটা কেটে রেখেছে বিভিন্ন জায়গা থেকে, বা আমি অ্যাডভান্স ট্যাক্স যেটা দিয়েছি সেটা ক্লেম করব। অ্যাডভান্স ট্যাক্স দেয়া আছে 45,000 টাকা, আর বিভিন্ন সোর্সে টিডিএস কাটা আছে একটা, 3টা 4টা 5টা জায়গাতে 97,350, মোট 1,42,350, এটা ক্লেম করলেই মোটামুটি শেষ, ক্লেম করব এই জায়গাতে গিয়ে। তো এই জায়গাতে গিয়ে আমি একটু দেখে আসি এখানে কত টাকা ক্লেম করা আছে। 8,350, আমি দেখানোর জন্য এক জায়গায় মোটা দাগে টাকাটা দেখে দিগুলো, ক্লেম, স্যালারি, আদার্স, স্যালারিটা এখানে দিব। তো এখানে দিতে গেলে কি কি আসে দেখেন, ডিপোজিটিং অথরিটি, আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের নাম, রেফারেন্স নাম্বার, স্যালারি সার্টিফিকেট একটা নাম্বার থাকে, এই নাম্বার, রেফারেন্স ডেট, যেই তারিখে ইস্যু করবে সার্টিফিকেটটা সেই তারিখ, চালান নাম্বার, তারপরে চালান ডেট, যেই তারিখে জমা দিব, অবশ্যই কি জুনের মধ্যে, যদি এমন হয় যে 12টা চালান, 12টা চালানই আপনি একটা একটা করে ইনপুট দিতে হবে। হুম। তারপরে চালান অ্যামাউন্ট, এই নতুন যোগ করছে সার্টিফিকেট অ্যামাউন্ট, অনেক সার্টিফিকেট দেয় না, এই সার্টিফিকেট শব্দটা নতুন অ্যাড করছে, এই আমি আজকে পাইলাম, এই 2-3 দিনের মধ্যেও ছিল না, ভালো কাজ করছে। 5,000 টাকা ছিল, 5,000, ক্লেম অ্যামাউন্টও 5,000, কারণ এটা হলো ইসের জন্য, যারা কন্ট্রাক্টর তাদের জন্য খুব লাগে, বা যেখানে সার্টিফিকেট দেয় না, এই চালান দেয় না তাদের জন্য এটা লাগে, সার্টিফিকেট দেয় তাদের জন্য এটা লাগে।
ব্র্যাক ব্যাংক দিলাম, ব্রাঞ্চ দিলাম, সেভ দিলাম। আমার কিন্তু 5,000 টাকা চলে আসলো। এইভাবে প্রত্যেকটা আমরা ক্লেম করব। এখানে এটা ক্লেম, এই যে সিঙ্ক ফ্রম ইনকাম দিলে আগেরটা ডিলিট করে দিতে, আগের তথ্য অনুযায়ী ছিল। এখানে আমরা সিঙ্ক দিই, সিঙ্ক দিলে এই যে সবগুলো শো করতেছে, ইয়েস দিব, আমার সিঙ্ক হয়ে গেল, কাজ শেষ। সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রতে যদি আমরা সিঙ্ক দিয়েই চলে আসবে। এখন যেহেতু আমার কিছু তথ্য নাই, যে নো ভেরিফাইড ডাটা ফাউন্ড, তো বাদ দিয়ে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি এমন হয় আমি ইন্টারেস্ট পাই না, কিন্তু না, ইন্টারেস্ট ইনকাম না হলে তো আর এখানে আসবে না, টিডিএস থাকবে না। আদার্স, আদার্সের ক্ষেত্রে কি কি ছিল? একটা জমি বিক্রি ছিল, ট্রান্সফার অফ প্রপার্টি সেকশন অনুযায়ী ডিপোজিটিং অথরিটি হলো যেই সাব রেজিস্ট্রি অফিস, সেই সাব রেজিস্ট্রি অফিসের নাম, রেফারেন্স নম্বর, দলিল নাম্বার, হ্যাঁ, ডিড নং, তারপরে ডেট, দলিলের যে ডেটটা সেই ডেট, জুন মাসের 15 তারিখে বিক্রি করছে, চালান নাম্বার, চালান ডেট। এটা কিন্তু পাবেন, এটা মিস নাই, কারণ এটা চালানের কপি দিয়ে দেয়। সার্টিফিকেট অ্যামাউন্ট 72,000, ক্লেম অ্যামাউন্টও 72, এগুলো ইন্ডিভিজুয়াল হয়, 10 জনেরটা একসাথে জমা দেয় না। এটা ধরেন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের সাথে তারা কাজ করতে বেশি পছন্দ করে, ব্রাঞ্চ যেই জায়গায় হোক দিয়ে দিলাম, সেভ দিলাম, চলে আসলো। আর কি আছে আমাদের? তাহলে ডিভিডেন্ড। আমরা 5,000 পাইলাম, 72,000 পাইলাম, 7,300 পাইলাম, এই 10,000 আর 12,000 রয়েছে, কনসালটেন্সি ফার্মেন্টও রয়েছে। কনসালটেন্সি ফার্মেন্টও এখানে আসবে আন্ডার সেকশন 90, আন্ডার সেকশন 90, 90, 90, 96, 19, কই কই কই, এই যে এটাও ডিপোজিটিং অথরিটি যে কেটে রাখছে, সে সার্টিফিকেট দিবে, সার্টিফিকেটের নাম্বার, তারিখ, এটা পরে দিতে পারে, সার্টিফিকেটটা পরে অর্থ বছর শেষে সার্টিফিকেট দিতে পারে, যেদিন দিবে সেদিন। চালান নাম্বার, চালান ডেট, এই চালান ডেট অবশ্যই ওই ইনকাম ইয়ারের মধ্যে। এমন যদি হয় যে 12টা চালান 12 মাসে পরের মাসে পরের মাসে দিয়েছে, তাহলে আপনি 12টা ইনপুট দিবেন, ডেট যে ডেট দেওয়া আছে সেই ডেট দিবেন। 12,000, ক্লেমও 12,000। এখন এটা যে 12,000 না, এটা যদি ধরেন আপনার হয়তো 1,50,000 হোক, 1,51,000, 12,000 ক্লেম আপনার ইনকাম, এর এগেনিস্টে আপনার জন্য যে ভাগ সেটা 12,000, সেভ। তাহলে এটাও চলে আসলো। আর একটা আছে ডিভিডেন্ট, 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 এই যে এসিআই লিমিটেড এলটিডি, যারা একটা প্রত্যয়নপত্র দেয়, সার্টিফিকেট নাম্বার দেয়, আসলো, তারিখ আসলো, চালান নাম্বার। দাদা এখানে একটা প্রশ্ন আছে আমার। শেষ করি, তারপর প্রশ্ন করি। এইটা আসলো, ক্লেম সার্টিফিকেট অ্যামাউন্ট হলো একবার অনেক টাকাই, তারা দেয় 10,000, এখানে 1,000 ধরলাম। আর বেঙ্গল ফালা, সেভ। বলেন, প্রশ্ন বলেন। দাদা এটা আমি আগে বলেছিলাম, একবার ক্লাসে প্রশ্ন করছিলাম, বলছিলেন যে এরকম আসলে তখন বলবেন। তো এই ডিভিডেন্ডের বিষয়টা দাদা, মনে করেন প্রত্যেকটা প্রতিষ্ঠান মানে ইমেল করে না, সেক্ষেত্রে ইমেল করে প্রতিষ্ঠানের সাথে নিতে হয়, সেক্ষেত্রে চালান নাম্বার, সার্টিফিকেট না অ্যামাউন্ট এগুলো যদি না দেয়, বা এগুলো দেয়, এই জিনিসটা। যদি না দেয় সার্টিফিকেট, কিছুই দিবে না, কিছুই না দিলে আপনি তথ্যটা দিবেন কিভাবে? বুঝছেন? আপনার এখানে টিডিএস এর ইস্যু আছে, তাহলে আপনি ইনকামও দেখাবেন না। কিছুই যখন না দিবে, এটা আসলে প্রুফ করা তো কোনোভাবেই সম্ভব নয়। যদি দেয়, সে সার্টিফিকেট দিল, সার্টিফিকেটের নাম্বারগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে, দেখি আমাদের টোটাল ও অ্যাডভান্স ট্যাক্স আছে, সঞ্চয়পত্র তো দেখাইলাম, আদার্স এরটাও দেখাইলাম, স্যালারিটাও আসলো, ট্যাক্স পেড ক্লেম এআইটি, গাড়িটা থাকলে গাড়িটা ক্লিক করে এই যে গাড়িটার ট্রানজেকশন নাম্বার আছে 12 ডিজিট, এটা বসাইলে চলে আসবে। আর এআইটি 45,000 টাকা দিয়েছে, 45,000 চালানের মাধ্যমে দিয়ে, চালান নং, চালান ডেট, কয় তারিখে জমা দিয়েছে, অবশ্যই ওই অর্থ বছরের মধ্যে, 15 তারিখের মধ্যে আসলো, অ্যামাউন্ট 45,000। তারপরে ধরেন ই পেমেন্ট দিলাম, সিলেক্ট ব্যাংক দিলাম, ব্রাঞ্চ দিলাম, আর যেই জোনে আছে, যেই সার্কেলে আছে সেটা দিলাম।
দেওয়ার পরে সেভ দিলাম। আমার এই 45,000 টাকাও আসে। তাহলে আমি একটু স্ট্যাটাসটা দেখি সবগুলো মিলছে কিনা। 1,43,350 মিলেছে কিনা। 1,42,000, 1,000 টাকা বেশি হয়েছে, এটা মানে 2 বার হয়েছে। এখানে আবার সামানে দেখতে পারবো 45,98,000, এই যে এখানে বেশি আসছে, তো এটা যায় ঠিক করে এটা ফালাই দেই আদার্সে। এই যে 2 বার আসছে। ওকে, তাহলে 1,42,000 মিললো। এখন বাকি টাকাটা যেটা আমাদের লাইবিলিটি সেটার সাথে মিলে কিনা দেখ। 6,360 আমাদের কম্পিটিশন দেখে 6,360 মিলে গেছে। তার মানে আমি যে মানে কম্পিটিশন করলাম এটার সাথে মিলেছে, আমি যে ওয়ার্কিংস করলাম এটার সাথে পুরোপুরি মিলেছে। রিটার্ন এখন এই টাকাটা পেমেন্ট করে আমি সাবমিট করে দিব। আপনি চাইলে যে কোনো ভাবে পেমেন্ট করতে পারবেন, বা এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করে ওইখানে এন্ট্রি দিয়ে দিবেন, কাজ শেষ, আপনি রিটার্ন সাবমিট করে দিবেন, আপনি ভিউ দেখতে পারবেন। তারপরে আপনি এখানে রিটার্ন ভিউটা দেখে নেবেন। হ্যাঁ, প্লিজ সেভ ইউর অ্যাসেট লাইব্রেরি। এই রে, কি ঝামেলা করছে আবার। 10,000, ও 10,000 ইনকাম বাড়লো, তাহলে কিছু আছে। 10,000 এখানে ঝামেলা আছে। 228,350, 228,850, 228,850 ইনকাম বাড়লো যেটা। এটা এটা না হইলে, জিরো না হইলে কিন্তু রিটার্ন ভিউ দেখতে পারবেন না। এই হলো রিটার্ন ভিউ, কোথায় কি আছে আদ্যপ্রান্ত দেখবেন, দেখে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আজকে আর বেশি না, আবার নেক্সট ক্লাসে আমি যে ভিডিওগুলো লিঙ্কটা দিয়ে দিছি আপনারা দেখেন, যখনই হোক দেখেন, দেখলে অনেক কাজে লাগবে। ওগুলো লাইভ উদাহরণগুলো তো পেয়ে যাবেন, দেখলেই বুঝবেন কোনটা কোন জায়গাতে দিচ্ছে। সেই সাথে আগামী ক্লাসে আমরা হলো ইটা দেখবো, কর্পোরেট ট্যাক্সটা দেখবো, কর্পোরেট ট্যাক্সের রিটার্নটা কিভাবে সাবমিট করতে হয়। দাদা, আমি একটা প্রশ্ন দাদা ওই ডিলে ক্যালকুলেশনটা দাদা একটু যদি দেখাই দিতেন, এটা যদি ডিলে ক্যালকুলেশন, ডিলে বা ইন্টারেস্ট নেক্সট ক্লাসে ক্যালকুলেশন। দেখাবো, আজকে আর না, 15টা বেজে গেছে। হ্যাঁ, আজকে না, আজকে না, হ্যাঁ আজকে হ্যাঁ, আমিও নিতে পারছি না, নেক্সট ক্লাসে। দাদা, ওকে আমার ওকে, একটা প্রশ্ন ছিল। আজকে আর প্রশ্ন করেন না, বুঝুন, ছোট্ট মেসেজ একটা দিয়েন। হ্যাঁ, ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলেন। দেখেন, মানে ডায়াগনস্টিক সেন্টার সে জানুয়ারিতে ওপেন করেছে, কিন্তু তার কোনো এখনো ব্যবসা স্টার্ট করেনি। তো মানে এই রিটার্নটা কিভাবে দাখিল করা যেতে পারে? ট্রেড লাইসেন্স করার জন্য তো রিটার্ন দরকার। আচ্ছা, কিভাবে করা যেতে বলতে আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়নি। ওই উনি জানুয়ারিতে ট্রেড লাইসেন্স করেছে, হ্যাঁ, সে হলো ডায়াগনস্টিক সেন্টার ওপেন করবে, মানে এখনো সে ইনকাম আসেনি। ট্রেড লাইসেন্স করার জন্য তার হলো রিটার্ন দরকার। এখন ওই রিটার্নটা কিভাবে তৈরি করবো না? মানে এখন তো তার ইনকাম আসে না, ওইখান ইনকাম থেকে নাই, ইনকাম আসে না ইনকাম কেন? অন্য কোনো খাতে যদি ইনকাম থাকে সেটা আসবে। প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স করছে, হ্যাঁ, প্রতিষ্ঠানের নামে। ওই কি পার্টনারশিপ ফার্ম না লিমিটেড প্রতিষ্ঠান? ডায়াগনস্টিক সেন্টার ওই মানে ব্যক্তিগত আর কি। ব্যক্তিগত হইলে ব্যক্তিগত নামে হইলো, সে ই করে নাই, প্রতিষ্ঠানের নামে টিআইএন করে নাই, পার্সোনাল নামে করছে। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল নাম। তো পার্সোনাল নামে রিটার্ন করলে কি, টিআইএন করলে কি হবে? রিটার্ন অ্যাজ ইউজুয়াল দিবে। অ্যাজ ইউজুয়াল রিটার্ন, এই যে একটু আগে আপনাদের যে রিটার্নটা দেখাইলাম এটাই তো। হ্যাঁ, এটা তো রেগুলারের মধ্যে যাবে। হ্যাঁ, রেগুলার। তার তো আয় নাই, আয় নাই আয় প্লাস এই সমস্ত কথা ব্যয় বলেন আছে। না, আয় নাই এই সমস্ত কথা বলেন না। আপনার প্রফেশনাল, আপনার এই সমস্ত কথা কেন বলবেন? আয় কিভাবে নাই? সে তার যদি আয় না থাকে তাহলে সে কেমনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে? ঠিক আছে। মানে মানে কেন বললাম দাদা, আপনি বুঝার চেষ্টা করেন। হ্যাঁ আপনাকে কাস্টমার এটাই বলবে, আয় নাই। আপনি আয় না হ্যাঁ, থাকলে আপনি আপনি প্রতিষ্ঠান কেমনে খুলতেছেন, ডায়াগনস্টিক সেন্টার কিভাবে দিতেছেন? এই আউল ফাউল কথা বললে মেনে নিবেন না, লজিক দিয়ে ধরবেন, দাদা তাই ওই না? যখন ওই যে আয় দেখাবো তখন ওই যে সেল, যেটা সেল থাকে, সেলের ঘরে কি হতে পারে? সেল। আরে আয় তো বিভিন্ন ভাবে আয় হইতে পারে, সে টিউশন করে ইনকাম করতে পারে, সে এগ্রিকালচারে হ্যাঁ ইনকাম হ্যাঁ করতে হ্যাঁ পারে, অন্য যাই করতে পারে। এটা অ্যাজ ইউজুয়াল এতদিন হ্যাঁ আপনাদের যা দেখাইছি সেম মডেলে আপনি আয় হ্যাঁ, দেখাবেন, তার যেই ক্যাটাগরিতে পড়ে এই ক্যাটাগরিতে আয় দেখাবেন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট এভরিবডি। নমস্কার দাদা। নমস্কার।